আমি সকালে আরাম করে শুয়ে আছি, কিন্তু আমার ঘুমটা কিছু ভালো মানুষের সহ্য হলো না। সকাল আমার বোন দিয়া মাইকির করতে লাগলো। এ ভাইয়া উঠ তাড়াতাড়ি। আজকে আনু আন্টিরা সবাই বিদেশ থেকে আসবে, আনতে যাবি না? দূর, সকালে বিরক্ত করিস না। আমি এখন উঠতে পারবো না, যা তো। আমার সামন থেকে। পারলে তুই গিয়ে নিয়ে আয়। তুই যাবি না তাই তো? হ্যাঁ, যাবো না, এবার যা তো। শান্তিতে ঘুমাতে দে যত সব। আচ্ছা ঠিক আছে, আব্বুকে গিয়ে বলছি যে তুই আসতে পারবি না, তোর খুব ঘুম পাচ্ছে। আব্বু তোকে ডেকে পাঠাইছে। কথাটা শোনার সাথে সাথে এক লাফ দিয়ে উঠে পড়লাম, কারণ আব্বুর কথা অমান্য করার সাহস এই আরফানের নেই। সোজা উঠে ফ্রেশ হয়ে 3 মিনিটের মধ্যে আব্বুর সামনে হাজির। আব্বু ডেকেছেন? যদি বিজি না থাকো তাহলে একটু এয়ারপোর্টে গিয়ে অনুদের নিয়ে আসবে। আজকে ওরা সবাই আসছে। জি জি, আমি এখনই যাচ্ছি। আমি আর এক মুহূর্ত দেরি না করে সোজা বেরিয়ে পড়লাম, কারণ আব্বুর সামনে থাকলে আমার হাঁটু কাঁপে। সেই ছোটবেলা থেকে আমি আব্বুর দিকে তাকাতে ভয় পাই, আর ভয় আব্বুর কাছে কোনোদিন কোনো কিছু আবদার করে নেই। কিন্তু মজার বিষয় হলো, চাওয়ার আগে সবকিছু পেয়ে যাই, এটা আমার সৌভাগ্য। আমি সোজা গাড়ি নিয়ে এয়ারপোর্টে যেতে লাগলাম। আজ প্রায় 13 বছর পর অনু আন্টিরা আসতেছে। 13 বছর আগে আন্টিরা তাদের জীবনের মান উন্নয়ন করার জন্য বিদেশে গিয়েছিল, আর সাথে নিয়ে গিয়েছিল আমার খেলার সাথী, আমার বাল্যকালের বেস্ট ফ্রেন্ড ঐশীকে। যাওয়ার পর একটা ঝামেলায় তাদের সাথে যোগাযোগ ছিল না, তবু রক্তের টানে ঝামেলা দূর হয়ে আবার নতুন করে ভালোবাসার বীজ থেকে ফসল হয়েছে। যায় না ঐশী কেমন হয়েছে, তবে শুনেছি ঐশী নাকি অনেক পরিবর্তন এসেছে, আর আসবেই না কেন। যাওয়ার সাথে সময়ের সাথে পরিবর্তনের সাথে নিজেকে মানিয়ে নিতে গিয়ে নিজেকে পরিবর্তন করে ফেলেছে। তাহলে ছোটবেলাতে দুইজনের দেহ এক আত্মা ছিল, আর এখন 13টা বছরের কথা, দেখা হয় না। সেই সব কথা বাদ, এখন আন্টিদের তো রিসিভ করে বাসায় নিয়ে যাই। আর আব্বু আমাকে পাঠালো। বাসায় তো সবাই আছে, আমাদের জয়েন্ট ফ্যামিলি। মা, বাবা, দাদা, দাদি, কাকু, কাকিমা, চাচাতো বোন, নিজের বোন, সবাই মিলে একটা সুখী পরিবার। তার আগে ছিল অনু আন্টি, জামাইবাবু আর ঐশী, কিন্তু তারা তো চলে যায়, আবার আসছে। আমি এয়ারপোর্টে পৌঁছে গেছি, দেখে আব্বু ফোন দিছে। হ্যাঁ আব্বু। পৌঁছে গেছি বাবু। হ্যাঁ, পৌঁছে গেছি, এখনই নামলাম। শোনো, একটা সমস্যার জন্য তোমার অনু আন্টি আর আঙ্কেল আসতে পারছে না। আচ্ছা, তাহলে আমি বাসায় আসছি। সম্পূর্ণ কথাটা শোনো। জি বলুন। কিন্তু ঐশী আসছে, 12টার সময় পৌঁছাবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু আব্বু। কিন্তু কি হয়েছে বাবু? আসলে আব্বু, আমি তো ঐশীকে চিনতে পারবো না। তো কিসে কি, মানে কিভাবে বুঝবো? দিয়া তোমার ছবি ঐশীর কাছে দিয়েছে, আর তোমার ঐশীর ফটো তোমার কাছে ইমেল করেছে, দেখে নাও। আচ্ছা। আমি ডাটা অন করতেই ফোনটা সুইসাইড করছে। ফোনে চার্জ নেই, বন্ধ হয়ে গেছে। ধুর, এখন কি হবে? আমি চুপচাপ বসে আঙ্গুল চষতে লাগলাম। কি আর করব, আসলাম আন্টিদের নিতে, কিন্তু তারা আসছে না। এখন ঐশীকে কোথায় খুঁজবো? আহা, কি শীত! 12টা বেজে গেছে, তার মানে ঐশী পৌঁছে গেছে। ও যদি আমাকে চেনে তাহলে তো ভালো, না হলে আল্লাহ ভরসা। 5 টাকা দিয়ে একটা ললিপপ কিনে খাচ্ছি, তখন পিছন থেকে একটা মেয়ে বলল, এই ছেলে তোমাকে কি পাঠিয়েছে অনুমিতাকে রিসিভ করতে? আমি বললাম, জি মেম সাহেব। তার মানে এ হলো ঐশী। বাবারে বাবা, এ তো ডানাকাটা পরি, একদম ফিদা হয়ে যাওয়ার মতো অবস্থা। পোশাকটা আধুনিক, তবে শালীনতা বজায় রেখেছে। হোক গে, আর মারিয়াও সুন্দর। চলো, আর এই ব্যাগগুলো গাড়িতে তোলো। আরে, এগুলো তো তুলতে পারতো, কিন্তু আমাদের তুলে নিল। আর নেবেই তো, তার বড় লোক, তারা বিদেশ থেকে আসছে মেম সাহেব। আমি ওর দিকে তাকিয়েছিলাম। এই, আমাকে তুমি চিনতে পারবে না। আমি চলে আসার পর তুমি ওই বাড়িতে কাজ করো। তা কয় বছর ধরে কাজ করছো আঙ্কেলের বাসায়? কি? আমি কাজের লোক? আমি ওই বাসায় কাজ করি? বুঝেছি, হারামি ডিয়া এটা বলেছে যে আমি ওই বাসায় কাজ করি। দিয়ার ব্যবস্থা বাসায় গিয়ে করব। আচ্ছা, ঐশী তো এখন মেম সাহেব, তো আমাদের পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিতে পারবে তো? তো তোমার মাইনে কত করে দেয় মামারা? আরে মেম সাহেব, 12,000 টিয়া। ও, সব কাজ করো নাকি তুমি? হ মেম সাহেব, আমার গায়ে ললিপপ এখনো আছে। এই, তুমিও ললিপপ খাও নাকি? আগে মাঝে মাঝে খাই আর কি। আর একজন প্রচুর ললিপপ খাই, জানি না এখন আর খাই কিনা। সে যে কেমন হয়েছে! ওই সামনের দিকে তাকিয়ে আছে, হয়তো চিনতে পারছে না, মনে করার চেষ্টা করছে। আমি ওর সাথে গল্প করতে করতে বাসায় চলে আসলাম। ঐশী আজ অনেক বছর পর আসছে, সবাই ঐশীকে স্বাগতম জানাচ্ছে। আজ 13 বছর পর আসছে। হাসি, আবেগ, কান্না সবকিছু মিলিয়ে একটা নতুন সময়ে আহ্বান জানানো হলো ঐশীকে। একে একে সবার সাথে পরিচয় করে দেওয়া হলো, যাদের ঐশী দেখেনি। এই 13 বছরে অনেক নতুন মুখ আসছে সংসারে। আমি তো দিয়াকে খুঁজতেছি, হারামিটা আমাকে কাজে লোক বানিয়ে দিল।
ওই তো শয়তানটা দাঁড়িয়ে চকলেট খাচ্ছে। আমি পিছন থেকে গিয়ে দিয়া চুলের বিনি টেনে ধরলাম। আউচ! হারামি, আমি তোদের বাসার কামলা দিই সেই ছোট্ট থেকে, তাই না? তুই তো কাজের লোক। সেই ছোট্টবেলা থেকে তোকে মেলায় কুড়াই পাই। তোকে আব্বু এনে মানুষ করে। ও মা, তাই নাকি? তা আব্বুর সাথে তুই গিয়েছিলি নাকি? গিয়েছিলাম তো। আমিই তো তোকে প্রথম দেখতে পাই। মেরে পেছন গরম করে দিব। তুই আমাকে আনতে গিয়েছিলি আর আমাকে মেলায় কুড়িয়ে পায় আমি কাজের লোক? দিয়ে আমার কান টেনে দিয়ে দৌড় দিল শয়তান একটা। আমি কিছু বলতে পারি না, বললে সাথে সাথে আব্বুকে বলে দেয় কি যন্ত্রণা। আমি সবকিছু মুখ বুজে সহ্য করে যাই। দিয়া ঐশীর ওইখানে গিয়ে ও জিনিসপত্রগুলো নিয়ে ঐশীর রুমে নিয়ে গেল। ঐশীর রুমে যাওয়ার সময় এদিক সেদিক দেখতে লাগলো, হয়তো কাউকে খুঁজতেছে। ঐশীর রুম থেকে ফ্রেশ হয়ে সবার সাথে কথা বলতেছে। কথা যেন শেষই হচ্ছে না, কিন্তু কেউ বিদেশ থেকে আসলে তার অনেক পরিবর্তন হয়। সেদিক থেকে ঐশীর কোনো পরিবর্তন নেই। ঐশী সবার সাথে বসে গল্প করলেও ও বারবার এদিক সেদিক তাকাচ্ছে, মনে হয় কাউকে খুঁজতেছে। আমি ওর সামনে যাইনি। আমি বারান্দায় অন্য পাশে বসে মারিয়ার সাথে চ্যাটিং করতেছি আর ললিপপ খাচ্ছি। তখন ঐশী আমার পিছনে এসে, এই ছেলে, আমার একটা হেল্প করে দেবে? বকশিস দেব। কি হেল্প বলুন? এই বাসায় ছেলে আরফানও তো শহরে গেছে, আমাকে একটু নিয়ে যাবে? কি? আমি শহরে গেছি? কে বলেছে ও শহরে গেছে? দিয়া। আমি দিয়া, কি আর বলবো। না মানে হ্যাঁ, শহরে গেছে। আমাকে নিয়ে চলো, ওরে সারপ্রাইজ দেব। আসলে না মানে। চলো, আমি তোমাকে আলাদা টাকা দেব। আমি তো চিনি না। কি করব এখন? আমি ওর সামনে দাঁড়িয়ে আছি আর ওই আমাকে খুঁজতেছে। তখন ছোট কাকুর ছোট ছেলে টিটু এসে বলল, আরফান ভাইয়া, আরফান ভাইয়া, বড় আম্মু তোমাকে ডাকছে। আরফান মানে? তুই যা, আমি আসতেছি। এই টিটু, এই ছেলেটা কে? আরফান ভাইয়া। বলে দৌড়ে চলে গেল। ওই সময় দেখে কিছুটা রেগে আর কিছুটা অন্যভাবে তাকালো। তুই আরফান? কেন, কোনো সমস্যা বুঝি ম্যাম? তোর সেই দুষ্টুমি এখনো আছে, আর এখনো ললিপপ খাস তুই? মাঝে মধ্যে। একবারও খোঁজ নিলি না তুই? কি দরকার? তাছাড়া আপনারা তো খোঁজ দেননি। তুই আমাকে আপনি বলছিস? তো আপনি বিদেশ থেকে আসছেন, অনেক শিক্ষিত আর কত সুন্দর পরিবেশের সাথে মানুষ হয়েছেন। আপনার কালচার অনেক উন্নত। দেখ, আমি যেতে চাইনি, কিন্তু এখানে থাকলে জীবনের মান উন্নয়ন করা যেত না, তাই চলে যাই। কিন্তু গেছি বলে আমি কি মেম সাহেব হয়ে যাব? আচ্ছা থাকেন, আম্মু ডাকছে, শুনে আছি, পরে কথা হবে। শোন আরফান, আমি আম্মুর কাছে গিয়ে, আম্মু আমার ডাকছো? শোনো ঐশী আসছে, কোনো দুষ্টুমি করবি না, ঐশী যেন কষ্ট না পায়। চিন্তা করো না, আমি কিছুই করব না। আমি রুমে আসলাম, তখন মারিয়া ফোন দিল। মারিয়া বলো। কি করছো গো তুমি এখন? শুয়ে আছি, তুমি? আমিও শুয়ে আছি, তোমার কথা ভাবছিলাম। কেন আমার কথা ভাবতেছো? ভালোবাসি তাই। দেখো, আগে থেকেই ভাবা। একবার বলো না ভালোবাসো। শোনো মারিয়া, তোমাকে এর আগে বলেছি যে তোমাকে আমার ভালো লাগে, তোমাকে লাইক করি। তা মানে এই না যে ভালোবাসতে হবে। সময় হোক, তোমাকে বউ বানানোর জন্য আমি আব্বুকে বলবো। আমার দ্বারা বিয়ের আগে প্রেম টেম হবে না। শুধু একবার বলো তো। বিয়ের পর এত বলবো যে শুনতে শুনতে অতিষ্ঠ হয়ে যাবে। পাগলটা। আচ্ছা তাহলে বিয়ে করবে আমায়? সময় হলে আমি নিজে আব্বুকে বলে বিয়ের প্রস্তাব পাঠাবো তোমার বাসায়। আচ্ছা, কারোর সাথে প্রেম করবে না তো? না রে না। তখন হুট করে ঐশ্বর রুমে ঢুকে পড়লো। আমি ফোনটা কেটে দিয়ে, আরে মেম সাহেব, আসুন আসুন, বসুন, কোনো দরকার নাকি? আরফান, তুই আমাকে আপনি বলবি না। আমি তোর মুখ থেকে আপনি ডাক শুনতে চাই না। আগে যেমন ভাবে ডাকতিস ঠিক তেমন ভাবেই ডাকবি। সেটা ছোটবেলায় হতো, কিন্তু এখন আমরা বড় হয়ে গেছি। এখন তো ছোটবেলার মতো আচরণ করলে চলবে না, লোকে খারাপ বলবে। সময়ের সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে হবে। ফোনে কার সাথে কথা বলছিলি? গার্লফ্রেন্ড নাকি? আরে না, আমি প্রেম করি না, ওসব আমার ভালো লাগে না। তোর জন্য একটা গিফট এনেছি। ফাও কাজে কেন অপচয় করতে গেলেন? তোকে কিছু দিলে সেটা অপচয় বলে না। চোখ বন্ধ কর। কেন? করতে বলেছি, বন্ধ কর। বেশি কথা শুনতে চাই না। না, আমি চোখ বন্ধ করতে পারবো না। প্লিজ চোখ বন্ধ কর না। আচ্ছা ঠিক আছে, আমি চোখ বন্ধ করলাম। ঐশী হাতে কিছু একটা পরিয়ে দিলেন। চোখ খুলে দেখি একটা সুন্দর ঘড়ি। বাহ, বেশ সুন্দর তো ঘড়িটা। তোর জন্য কিনছিলাম, পছন্দ হয়েছে? হুম। একটু হাসি মুখে বল। আমি গিফটটা নিতে পারবো না। কেন? যাই না, তবে আমি নিব না। বুঝতে পারছি, বহু বছর আমার হাতে পিটুনি খাস নাই। এটা যদি না নিস তাহলে আমি কিন্তু প্রচুর মাইর দেব। আমি চুপ, একদম চুপ।
দিয়েছি যখন নিবি ব্যাস। আমি ঘড়িটা খুলে টেবিলের উপরে রেখে দিলাম। আমার কেন জানি নিতে ইচ্ছে করছে না। আমি ঘড়িটা রেখে বাইরে আসলাম খেতে। ঐশী আমার হাতে ঘড়িটা না দেখে কিছুটা রেগে গেল। মামিমা দেখেন, আমি আপনার ছেলেকে একটা ঘড়ি উপহার দিলাম, তো সেটা নিল না, বলল যে আমার জিনিস নেবে না। আরফান, তাই নাকি? কেউ কিছু দিলে সেটা নিতে হয়, না নিলে সে কষ্ট পাবে। আমি নিতে পারবো না, ঘড়ি পরতে আমার ভালো লাগে না। কি, ঘড়ি নেবে না কেন? আব্বু, নেব। ঘড়িটা তো আমি নিয়েছি, গোসল করে তাই হাতে দিব। আমি খেয়ে দিয়ে রুমে গেলাম, তখন ঐশী আবার আসলো। আরফান, আমার সাথে তুই ঠিকঠাক করে কথা বলছিস না কেন? কই বলছি তো। আর আপনি কষ্ট করে আসছেন, চান গিয়ে বিশ্রাম নেন। আচ্ছা, আমি কি তোর অপার? আমাকে আপনি বলছিস? এমন করে কথা বলবি না। না, আসলে আপনি বিদেশের থেকে আসছেন, আর কত শিক্ষিত। আপনি কত নামি দামি দেশ থেকে আসছেন। বারবার এক কথা, আমি এখানে গেলেও আমার মনটা এখানেই ছিল। ঐশী টেবিল থেকে ঘড়িটা নিল, নিয়ে আমার হাতে সুন্দর করে পরিয়ে দিল। ঘড়িটা অনেক পছন্দ করে কিনেছি, শুধু তোর জন্য, হারিয়ে ফেলিস না। আর ঘড়িটা অবহেলা করিস না, ঠিক আছে? হুম। আচ্ছা, তুই তো অনেক দুষ্টু ছিলি, আমাকে খামচি দিতিস, আমার গায়ে পানি দিয়ে দুধ দিতিস, বরফ ছুঁড়ে মারতিস, আর সারাক্ষণ তো জ্বালিয়ে মারতিস। আর এখন কেন ঠিকঠাক করে কথাই বলছিস না? সময় পরিবর্তনশীল, আর সময়ের সাথে নিজেকে মানিয়ে নিতে হয়। আর মানিয়ে নিতে গিয়ে হয়তো। তাই বলে তুই আমাকে ভুলে গেলি? কই ভুলেছি? ভুলিসনি, তাই না? আচ্ছা, অনেকটা পথ জার্নি করে আসছো, যাও গিয়ে বিশ্রাম নাও। আমি সম্পূর্ণ সুস্থ আছি, আর আমি মোটেও ক্লান্ত নই। আচ্ছা। আচ্ছা, তুই প্রেম করিস? না, আমার ওসব ভালো লাগে না। কাউকে পছন্দ হয় নাকি? কেন? আরে না, এমনি। আচ্ছা আরফান, তোর কোনো এসে ডাকটা আছে? একটু আছে। খুব লাগছিল না? আমি কিন্তু বুঝতে পারিনি তোর হাতে এভাবে কেটে যাবে, তাহলে ওভাবে ছুরিটা ছুঁড়ে দিতাম না। তো আপনার এসব কথা এখনো মনে আছে? সারা জীবন মনে থাকবে। ভালো। এই, বিকেলে আমাকে একটু গ্রামটা ঘুরতে নিয়ে যাবে? দিয়ার সাথে যায়েন, আমি দিয়াকে বলে দেব, ও আপনাকে নিয়ে যাবে। আরফান, আমি তোমার সাথে যাব, এতদিন পরে আসছি, প্লিজ নিয়ে চল। আসলে আমার বিকেলবেলা একটা ক্লাস আছে, মিথ্যা কথা বললাম। ইগনোর করিস? আচ্ছা, সেই বিকেল আসুক। ঐশী চলে গেল। আমি ঐশীর সাথে ভালোভাবে কথা বলছি না, কারোর সাথে কথা বলে পুরাতন স্মৃতি সবগুলো ভেসে আসবে। আর যদি আবার দূরে চলে যায় তা সহ্য করতে পারবো না। তাছাড়া ঐশী অনেক ধনী, আর শুনেছি ধনীদের কথার কাবু নাকি অনেক বিষাক্ত। আর আমি চাই না কোনো ধনীর মায়ায় জড়িয়ে নিজেকে শেষ করতে। আমি চাই একটা সাধারণ মেয়ে, একদম সাদামাটা, তবে মায়াবী হবে, যে আমার বাবা মাকে অনেক ভালোবাসবে। শুয়ে আছি, তখন আব্বু আমার রুমে আসলো। ঐশীকে বিকালে একটু গ্রামটা ঘুরিয়ে নিয়ে এসো, অনেক বছর পর এসেছে তো সব কিছুই অপরিচিত হয়ে গেছে। আচ্ছা, চাই না সবাই কেন আমার দূর পয়েন্টে আঘাত করে। আমি যে কাজটা করবো না বলি সেটা আব্বুকে বলে করিয়ে নেবে। দূর ভাল লাগে না। বিকেলে আমি রুমে বসে মোবাইল টিপতেছি, তখন ঐশী আমার পিছনে এসে। এই চল, আমি রেডি। আমি পিছনে ঘুরতেই একটা শখ খেলাম ঐশীকে দেখে। মিম সাহেব শাড়ি পরেছে, ও মারে কত সুন্দর লাগছে। আমি মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম, কিন্তু বেশিক্ষণ তাকাতে পারলাম না। তাড়াতাড়ি ঐশী মায়াজাল থেকে বেরিয়ে আসলাম। আমি চাই না কারো মায়া পড়তে। কি রে, কি হলো? চল। জি চলুন। আমি পোশাকটা পরিবর্তন করে ঐশীকে নিয়ে বেরিয়ে পড়লাম। আমি ঐশীকে নিয়ে গ্রামের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি। ঐশী সবকিছু অবাক হয়ে দেখছে, আর বারবার শুনছে কোনটা কি, এটার নাম কি, ওটার নাম কি। আমি আর ঐশী হাঁটতে হাঁটতে ইচ্ছামতো নদীর পাশে এসে পড়লাম। ওয়াও, সেই ইছামতি নদী। কত বছর পর দেখছি নদীকে, কত স্মৃতি জড়িয়ে আছে এই নদীতে। হুম। এই, তোর মনে আছে তুই একবার বাসায় না বলে নদীতে সাঁতার কাটতে আসছিলি? মামিমা কত পিটাইছিল, আহা কত মায়ের। এসব কথা আপনার এখনো মনে আছে? তোর সাথে কাটানো কোনো কথাই ভোলা যায় না। তাই বুঝি? এই, সেই গাছটা যেখানে থেকে তুই একটা টিয়া পাখি নিয়ে গেছিলি, মামা তোকে বকা দিলে তুই আবার এখানে রেখে গিয়েছিলি, আমার সব মনে আছে। আজব তো, আমি যেসব কথা মনে রাখিনি ওই সবগুলো কথা মনে রেখেছে। তা বাসায় চলুন। এই, কেবল আসলাম, সন্ধ্যা নামুক তারপর যাব। বহু বছর নদীর ধারে বসে সূর্যাস্ত যাওয়া দেখি না, আর এত বছর পর আসলাম, সেই ইছামতি পাড়ে যেতে যে ইচ্ছে করছে না। আচ্ছা, বসে থাকুন। এই, আমি আসছি তাই কি তুই বিরক্ত হচ্ছিস? আরে না না, এ কি বলছেন? আমি বুঝি আমি এসে তোকে অনেক বিরক্ত করছি। এভাবে সাথে নিয়ে ঘুরে বেড়ানো অনেক বিরক্তিকর।
আরে না, কি যে বলেন না, আমার তো বেশ লাগছে। সত্যি? হুম। তাহলে আইসক্রিম খাওয়া। না, আইসক্রিম খেলে আমার সর্দি লাগবে। আমার আইসক্রিম খেলে সর্দি লাগে বুঝি? হ্যাঁ, লাগেই তো। তুই তাহলে এসব কথা মনে রাখছিস কেন? দেখুন, কথাগুলো মানুষের সাথে সাথে মনে অন্তরালে চাপা পড়ে যায়। যখন সেই মানুষটা আবার চোখের সামনে চলে আসে, তখন আবার কথাগুলো স্মৃতি পাতা থেকে ভেসে আছে। আমি আইসক্রিম খাবো, প্লিজ আইসক্রিম কিনে দে না। না, আইসক্রিম খেতে হবে না। ওই আরফান, প্লিজ একটা আইসক্রিম কিনে দে। দেখ আজ কত বছর পর ঐশী তোর কাছে বায়না ধরেছে, তুই রাখবি না? আরে, এ তো সেই বায়না ধরেছে, কি যে করি। রাস্তা মাঝখানে দাঁড়িয়ে রইলো, আইসক্রিম না দিলে যাবে না। তো কি আর করার, আইসক্রিম কিনে দিতে হলো। আমি ওর একটা আইসক্রিম কিনে দিলাম, আর আমিও একটা কিনলাম। ও খাচ্ছে ওরটা, আর আমি আমারটা। খেতে খেতে বাসায় আসতেছি, কিন্তু ওর আইসক্রিম খাওয়ার গতি অনেক বেশি। আমি ভালোভাবে আইসক্রিমটা প্যাকেটে বাইর করতে পাইনি, তার আগে ওর খাওয়া শেষ। ও আইসক্রিম খেয়ে আমার দিকে তাকালো, আমি সাত পাঁচ না ভেবে আমারটা খেতে লাগলাম। কিন্তু ও ঈগল পাখির মতো আমার আইসক্রিমটা নিয়ে গেল। এ কি, ওই আমার আইসক্রিমটা খেতে লাগলো। আপনি আমার আইসক্রিম খাচ্ছেন? তো না মানে আমার উচ্ছিষ্ট খাবার। এই, তুই তো আর অপর কেউ না যে তোর আইসক্রিম খাওয়া যাবে না, তুই তো আরফান। আমি ওদিকে হয়ে তাকিয়ে রইলাম। ও এত বড় হয়েছে, তবু ছেলে মানুষই গেল না, সে পিচ্চির মতো আছে। ছোটবেলাতে যখন অনু আন্টি আমাকে আর ওকে আইসক্রিম কিনে দিত, ও দুইটা নিবে আর আমারটা কে রেখে নেয়। কিছু বললেই আব্বুর কাছে উল্টাপাল্টা নালিশ করে দিবে। হাতারাম, কি দেখছিস? কিছু না। বাসায় চল। হুম। আমি বাসায় দিয়ে আজ ছোট ছেলে মেয়েদের জন্য কিছু চকলেট আর ললিপপ নিয়ে বাসায় আসলাম। কয়েকটা পথ হেঁটেছি, ক্লান্ত লাগছে, তাই এসে শুয়ে পড়লাম। তখন দিয়ে আমার রুমে আসলো। এ হাড্ডি, তুই আমার রুমে কি মতলবে আসছিস? ভাইয়া, আমি তো তোর রুমে আসলাম তোমার কোনো কিছু লাগবে কিনা তাই জানতে। তোমার জন্য কফি নিয়ে আসবো। মতলব কি তাই বল। ভাইয়া, তোমার পার্টি পে দিব। ব্যাপার কি? আচ্ছা ভাইয়া, তোর পছন্দের কাচ্চি বিরিয়ানি খাওয়াবো। তুই মধ্যগতা আয় তো। ভাইয়া, আমার একটা ছোট্ট উপকার করবি, একদম ছোট্ট। বুঝেছি, এর জন্য এত পাম দিচ্ছিস, বল কি শুনি। ভাইয়া বল না, উপকারটা করবি, আমি খুব বিপদে আছি। কাজ কি সেটা তো আগে বল। জানিস ভাইয়া, আমি তো আব্বু আর আম্মুর কাছ থেকে আগাম ট্যাবলেট কিনে নিয়েছিলাম। বলেছিলাম পরীক্ষায় 80+ নাম্বার পাবো, কিন্তু কিন্তু কি? 60+ হয়েছে টেনের জন্য। প্লিজ ভাইয়া, আমার পরীক্ষার খাতায় সিগনেচারটা তুই করে দিবি। বাসায় জানতে পারলে ফোনটা নিয়ে নিবে। আমি এক্ষুনি গিয়ে বলে দিব। তোর ট্যাবে আমাকে হাত দিতে দিস, আর আমার কোন কাজটা তুই করে দিস। ভাইয়া, আমি তোর পায়ে পড়ি, আমাকে তুই বাচ্চা। আমি তোর সব কথা, তোর সব কাজ করে দিব। সব কাজ? সব কাজ, জামা কাপড় পরিষ্কার থেকে শুরু করে ঘর গোছানো, মাথা টিপে দেওয়া, সব কাজ করে দিব। আহা, আমার একটা সিগনেচারে এত মূল্য ভাবতে পারিনি। বাতাস যখন আমার দিকে, তখন বাতাসকে একটু কাজে লাগায় আর কি। বিনা পয়সায় আয়েস আর কয়জনের ভাগ্যে আসে। বল না ভাইয়া, সিগনেচার করে দিবি। ভেবে দেখবো। ভাবাবির কিছু নেই, তুই মুখ তুলে না চাইলে আমি মরে যাব ভাই। আচ্ছা, আমার কথা শুনলে আমি সিগনেচার করে দিব, তবে উল্টাপাল্টা কিছু করলে একদম সব ফাঁস করে দিব। তোর সব কথা শোনা চলবো। আমি কি আমার লক্ষ্মী ভাইটার কথা অমান্য করতে পারি? হুম, কলে পরে কলমা পড়ছো তুমি। আচ্ছা, খাতা দে। দিয়ে খাতাটা দিল, আমি সিগনেচার করে দিলাম। যাক, একে কয়েকদিন ব্যবহার করা যাবে। আমি ফোনটা নিয়ে গুতাগুতি শুরু করে দিলাম। আচমকা ঐশী আমার রুমে প্রবেশ করলো। এসেই ছোটবেলার মতো আমার খাটা দুম করে লাফিয়ে পড়লো। কি রে উসবুক, কি করিস? মুখ সামলে কথা বলবেন, আর যাতা নামে আমাকে ডাকছেন কেন? ওলে বাবা, লে বাবা, বোবার মুখে বুলি ফুটেছে। জানতো এখান থেকে। বাবা, এত রাগ? আমি আছি বলে কি মেয়েদের সাথে ফিল্ডিং মারতে পারছিস না, তাই চলে যেতে বলছিস? কি যাতা বলছেন? দে তাহলে তোর ফোনটা দেখি, কয়টা মেয়ের সাথে ইন্টু পিন্টু চলছে। আমার ফোন কেন আপনার কাছে দেব? দিবি দিবি, নিজে আমার কাছে দিবি। হ্যাঁ, আমি দেব না। তুই যে দিয়ার খাতায় সিগনেচার করেছিস সেটা আমি মামাকে বলে দেব। দিয়া পরীক্ষায় কম নাম্বার পেয়েছে, আর তুই নিজের স্বার্থের জন্য দিয়াকে সাহায্য করেছিস, এটা আমি মামাকে বলে দিব। জানিস তো, অন্যায় যে করে আর অন্যায় যে সহ্য করে, দুজনেই সমান অপরাধী। এটা মামা জানলে কি অবস্থা হবে তোর, তুই ভাব। প্লিজ, আপনি আব্বুকে বলবেন না। তুমি জানতো দিয়াকে ফাঁদে ফেলছো, সুযোগের সৎ ব্যবহার করেছ। আমি কেন ছেড়ে দেব? হাতের লক্ষ্মী পায়ে ফেলতে নেই। কি করতে হবে? আপাতত ফোনটা দে, আমি তোর ফোনটা দেখব। ইচ্ছা না থাকলেও দিতে হলো। আসলে ঠিক যে অসৎ পথে কখনো সফল হওয়া যায় না, বিপদ তো আসবেই। আমি দিয়ান্নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছি,
আর ঐশী আমার। অনেক মেয়ে তো তোকে নক দেয়, রিপ্লাই দিস না। গুড, এটা ভালো। আর এই মারিয়াটাকে এত মেসেজ আর এত ইমোজি দিয়েছে? আমার বন্ধু, আমার সাথে পড়ে। শুধু বন্ধু নাকি অন্য কিছু? শুধুই বন্ধু। হুম, ভালো। ফোনটা ঘেটে দেখলাম কোনো গার্লফ্রেন্ড নেই, থাকলে ট্রিট নেওয়া যেত। ওটাতেও এমন করে নাকে দড়ি দিয়ে ঘোরানো যেত। এবার ফোনটা দেন। এমন ভালো হয়ে চলবি নাকি প্রেম ট্রেম কিচ্ছু করবি? তোর দ্বারা এসব কিচ্ছু হবে না। ঐশী ফোনটা রেখে চলে গেল। আল্লাহ, আমি ভাবলাম যে একে ব্যবহার করে সুশান্তিতে থাকবো, কিন্তু এই মেয়ে তো আমাকে ব্যবহার করছে। ভাগ্যিস মায়ের দুষ্ট এসএমএসগুলো ডিলিট করে দিতাম, না হলে আমাকে কুরবানি দিয়ে দিত। এই মেয়ে তো আমার গলায় মাছে কাটার মতো বিঁধে গেছে। ওর কথা শুনে চলতে হবে। যদি আব্বুকে বলে দেয় তাহলে সর্বনাশ। রাতে খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়লাম। কালকে আবার কলেজ যেতে হবে। সকালবেলা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া শেষ করে গুছিয়ে বের হলাম কলেজে যাওয়ার উদ্দেশ্যে। তখন পিছন থেকে ঐশী আমাকে ডাক দিল। কি রে, কলেজ যাচ্ছিস নাকি? আগে চল, আমিও যাব। না, আপনার যেতে হবে না, জানতো। একবার বললাম যাব, বাস। আর একদম কথা নয়, যদি না নিয়ে যাস তাহলে মামার কাছে যাই। আর না না, চলুন। এই তো ভালো ছেলে, একটু দাঁড়া, আমি আসছি। দিয়াকে দিয়ে ব্ল্যাকমেল করার জন্য নিজে ফেসে গেলাম। কিছুক্ষণ পর ঐশী বের হয়ে আসলো। আমি তো চোখ ফেরাতে না পারার মতো অবস্থা। আমি তো ঐশী দিকে তাকে টাসকে খেলাম। এই মেয়ে তো এক বহুরূপী। কালকে শাড়ি পরে একরকম, আর আজকে পড়ছে লেহেঙ্গা। বাবারে বাবা, আমার তো ইচ্ছে নেই ঐশীকে নিয়ে কলেজে যাওয়ার, কিন্তু আমাকে ব্ল্যাকমেল করেছে। কেন যে দিয়াকে সাহায্য করার নামে ব্ল্যাকমেল করতে গেলাম? আজ যদি দিয়াকে ব্ল্যাকমেল না করতাম তাহলে আমার এই বিপদে পড়তে হতো না। ওই চল। আমি আর ঐশী কলেজে যেতে লাগলাম। বাসা থেকে কলেজ সামান্য দূরে, সেজন্য কলেজে হেঁটে যাই। কলেজে যাওয়ার সময় সবার দিকে কেমনভাবে তাকাচ্ছিল, মনে হয় আমি কুরবানির গরু। আমি আর ঐশী কলেজে পৌঁছে গেলাম। একটু লজ্জা লাগতেছে। তখন মারিয়া আসলো। হেই, কেমন আছো? আর এটা কে? আমি বলার আগে ঐশী। আমি ঐশী, আরফানের বাসায় আসছি। আর তুমি কে, মারিয়া নাকি? আপনি কিভাবে জানলেন? এই তো কালকেই দেখলাম আরফানের ফোনে। আচ্ছা, আমি আর ক্লাস করবো না। মারিয়া, বাসায় গেলাম, কালকে আসবো। আচ্ছা, বাই। আচ্ছা চলুন বাসায় যাই। আমি বাসায় চলে আসতে লাগলাম। জানি না কলেজে থাকলে কি হাল করতো আমাকে এই মেয়েটা। আমি বাসায় আসছি, কিন্তু রাস্তায় ফুচকা দোকান দেখেই। ফুচকা খাবো, ফুচকা খাবো। আরফান, ফুচকা কিনে দে। না, বাসায় চলো, ফুচকা খেতে হবে না। বললাম আমি ফুচকা খাবো, বাস। অত কথা শুনতে চাই না। পারবো না। আর আপনি খাবেন তো খান, আমি যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, যা। আমি ফুচকা খেতে বড় মামার সাথে গিয়ে বলি তুই দিয়াকে চুরির কাজে হেল্প করেছিস। যা, তুই বাসায় যা। এটা কেমন ব্ল্যাকমেল? আমি তো বড় বিপদে পড়লাম। আমি একে কিভাবে সরাবো? ধুর, বাধ্য হয়ে ফুচকা খাওয়াতে হলো। বুঝি না এরা মানুষ না রাক্ষস, এত ফুচকা খেতে পারে। ফুচকা খাওয়া শেষ করে বাসায় আসতেছি। থ্যাংক ইউ রে। কিসের জন্য? এই তো ফুচকা খাইয়ে দেওয়ার জন্য। আর আর কিছু না, বাসায় চল। ভাল লাগে না। আমি ঐশীকে নিয়ে বাসায় আসলাম। তখন ভালোভাবে দুপুর হয়নি। আমি দিয়াকে ডাকলাম। এই দিয়া, দিয়া। কিরে, শাড়ির মতো চাচ্ছিস কেন? কি খুব মুখ ফুটেছে? আব্বুকে বলবো? না না, আমার লক্ষ্মী সোনা ভাই, কি করতে হবে তাই বল। আমার সমস্ত কাপড় ময়লা হয়ে গেছে, সবকিছু সুন্দর করে পরিষ্কার করে রোদে শুকাতে দিবি। ভাইয়া, এত জামা কাপড় আমি পারবো না। না পারলে থাক, আমি আব্বুর সাথে গিয়ে কথা বলি। তোর জন্য আমি ফেসে গেছি। কি হয়েছে তাই? তোর জন্য ঐশী। না না, দিয়ে এসব বলা যাবে না, কারণ ও আবার ঐশীর সাথে হাত মেলাতে পারে। তাছাড়া বললে আমাকে দুর্বল ভাববে। কিছুই না, তুই যা, ভালো করে পরিষ্কার করবি, যা। আচ্ছা যাচ্ছি, তবে এক মাগে শীত যায় না। হ্যাঁ, সময় আমারও আসবে। যা, গিয়ে পরিষ্কার করে নিয়ে আয়। দিয়া জামা প্যান্টগুলো নিয়ে গেল পরিষ্কার করতে। আমি খাটে গায়ে এলিয়ে দিয়ে ফোনে গান দেখতেছি। আহা, লোক দিয়ে কাজ করে নেওয়ার কত মজা। দিয়াকে এইভাবে অনেকদিন ব্যবহার করা যাবে। এ কি, দিয়া সব জামা কাপড়গুলো ফেরত নিয়ে আসলো, সাথে ঐশীও। এই দিয়া, তুই পরিষ্কার করবি, তাই এখানে আবার ফেরত নিয়ে আসলি কেন? আ আমি আনতে বলেছি, দিয়া নিচে রেখে তুমি যাও। এই যা, গিয়ে পরিষ্কার করে নিয়ে আয়। এই দিয়া, আমি তোমাকে বললাম না এগুলো এখানে রেখে তুমি যাও, আমি দেখছি। দিয়া কাপড়গুলো রেখে চলে গেল। এইসব জামা কাপড় তুই পরিষ্কার করবি, নিজের কাজ নিচে করতে পারিস না? কেন লোক দিয়ে করাচ্ছিস? আর দিয়া এত জামা কাপড় ও কিভাবে পরিষ্কার করবে? সেটা ওই জানে, আর এগুলো ওর কাজ। তুই পরিষ্কার করবি, বাস। আর একটা কথাও নয়। পারবো না। বড় মামা,
যাচ্ছি, আমারগুলো আমি পরিষ্কার করব। যা, একদম ভদ্র ছেলের মতো পুকুর পাড়ে বসে বসে কাপড় জামা কাপড় পরিষ্কার কর গিয়ে। ওরে আল্লাহ, তুমি আমার তুইলা লও। আমি ভাবলাম দিয়াকে ব্ল্যাকমেল করে ওর দিয়ে কাজ করিয়ে নিব, কিন্তু আমার কুত্তা ভাগ্য, আমাকে ব্ল্যাকমেল করা হচ্ছে। আমি রেগে গিয়ে বসে জামা কাপড়গুলো পরিষ্কার করছি, আর অপর প্রান্তে ঐশী আর বাচ্চারা বসে আড্ডা দিচ্ছে। রাগ হলে জামা কাপড় বেশ পরিষ্কার হয়, মনে সমস্ত রাগ জামা কাপড় উপর দিয়েই জোরে জোরে পিটিয়ে ময়লা দূর হয়ে যায়। আমি একে একে জামা কাপড় পরিষ্কার করছি, তখন থেকে ওপাশে ঐশী চিৎকার দিচ্ছে, হায় হায়, ঐশী পানিতে পড়ে গেছে, ডুবে যাচ্ছে, বাঁচানোর জন্য দাপাদাপি করছে, আর বাচ্চারাগুলো চিৎকার করছে। আমি তাড়াতাড়ি দৌড়ে গেলাম ঐশীকে বাঁচানোর জন্য, গিয়ে পানিতে ঝাঁপ দিলাম। সাঁতার কেটে ঐশীর পাশে গিয়ে ঐশীকে ধরতে যাব, তখন ঐশী ডুবে গেল। আমি ডুব দিয়ে খুঁজতে লাগলাম, দম ভর খুঁজতে লাগলাম, কিন্তু পেলাম না। ব্যর্থ হয়ে পানির উপরে উঠে আসলাম। কি, ঐশী পুকুরের সামনে বসে আছে, সাথে বাচ্চারাও, সবাই হাসাহাসি করতেছে, আমাকে ধোকা দিয়েছে। আরে বুদ্ধ, আমি পানিতে ডুববো না। আর তুই কাকে উদ্ধার করতে আসছিস, যে তোকে সাঁতার কাটাতে শিখিয়েছে? তাই তো, ঐশী যে আমাকে সাঁতার শিখেছিল। আমি অনেক বড় হয়েও সাঁতার জানতাম না, এই ঐশী আমাকে ধরে জোরপূর্বক সাঁতার কাটতে শেখায়। বুদ্ধ, আমি যাকে সাঁতার কাটাতে শিখালাম সেই আমাকে উদ্ধার করছে। ভালো ভালো, শিক্ষাগুরুর মর্যাদা দিয়েছিস, তোকে আশীর্বাদ করি। আরও ভালো সাঁতার শেখ। এখন যা, গিয়ে জামা কাপড়গুলো পরিষ্কার করে ধুয়ে রোদে শুকাতে দে। রাগের থেকে কিছু বলতে পারলাম না। আমি জামা কাপড় পরিষ্কার করে গোসল করে জামা কাপড় সাজে শুকাতে দিয়ে রুমে চলে আসলাম। রাগে গা জ্বলে যাচ্ছে। আমি এসব কাজ দিয়াকে করে নিব, কিন্তু কুত্তা ভাগ্য, যার জন্য হলো না, নিজের কাজ নিজে করতে হলো। আমি রুমে শুয়ে শুয়ে ফ্যানের বাতাসে চুল শুকাচ্ছি। কিছুক্ষণ পর ঐশী আসলো। ওরে মা, ভেজা চুল! ঐশী ভেজা চুল তো লম্বা, আমাকে পাগল করে দিয়েছে। গোসল করেছে, চুলের পানি টুপটুপ করে পড়ছে। ওই হারামি, তোর ফোনটা দে তো। ফোনের চার্জ শেষ। দে, আমি চার্জ দিয়ে নেব। কেন, আপনার ফোন নেই? আছে, তবে ফোনে এমবি নেই। আমার ফোনেও নেই। তোর কাছে ফোন চাইছি, ফোন দে। কথা মনে নেই বুঝি? তাড়াতাড়ি ফোনটা দিয়ে দিলাম। হারামি, চার্জ ফুল আর এমবিও আছে যথেষ্ট। মিথ্যা কথা বলা বের করছি। ফোন নিতে আসিস না জানো, আমি দিয়ে যাব। ঐশী ফোনটা নিয়ে চলে গেল। জানি না আজ কপালে কি দুর্গতি আছে। আমি বসে বসে চকলেট খেতে লাগলাম। আমি জামা কাপড় পরিষ্কার করে খুব ক্লান্ত, তাই ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙতে দেখি বিকাল হয়ে গেছে। আমি গায়ে এলিয়ে দিয়ে শুয়ে আছি, তখন ঐশী আবার রুমে আসলো। এই নে তোর ফোন, বেশ ভালো ফোনটা। আমি নিয়ে দেখি চার্জ প্রায় শেষ, আর এমবিও ফাঁকা। সব শেষ করে দিলেন? দেখ, আমি আম্মুর সাথে কথা বলছিলাম। আচ্ছা যান। আমি ডাটা অন করতেই পুরো টাস্কি খাইলাম। আমার চ্যাট লিস্টে যতগুলো মেয়ে ছিল তাদের সবার সাথে চ্যাটিং করেছে। 5টা এসএমএস আসলো, সবগুলোতে লাভ ইউ টু বেবি। আমি একে একে দেখতে লাগলাম। ঐশী প্রেমের ইনবক্সে লাভ ইউ টু মাছ লিখেছে প্রায় 20 জনকে। তাদের মধ্যে 4-5 জন ব্লক করে দিয়েছে, আর 4-5 জন অ্যাকসেপ্ট করেছে। আমি তাড়াতাড়ি ডাটা অফ করে দিলাম। আমি তো ভেবে পাচ্ছি না কি করব, আর এদের কিভাবে বোঝাবো। আচ্ছা, মায়ের সাথে কি চ্যাটিং করেছে দেখার জন্য আবার ডাটা অন করতেই ইনবক্সে গেলাম। সর্বনাশ, কি এটা! আমার ইনবক্সে মেসেজ করে মায়ের সাথে একেবারে তো বাচ্চা নাম পর্যন্ত ঠিক করে ফেলেছে। আমি তাড়াতাড়ি ফেসবুকে গিয়ে পোস্ট করলাম, আমার আইডি হ্যাক হয়ে গেছে, এখন বাঁচার জন্য আর কোনো উপায় নেই। ঐশীকে মনে মনে খিস্তি দিলাম, প্রকাশ করলে আবার ব্ল্যাকমেল শুরু করে দিবে। আমি কি করব কিছু ভেবে পাচ্ছি না। ওই সময় দরজায় হেলান দিয়ে, কিরে চান্দু, মেয়েরা কি বলছে? আপনি এসব করলেন কেন? বারে, আমি একটু প্রেমেও পড়তে পারবো না? শুধু তো আই লাভ ইউ করেছি। তো আপনার ফোন থেকে বলুন, আমার ফোন কেন নিলেন? আরে রে রে, এটা তোর ফোন ছিল, আমি ভাবলাম আমার ফোন। আচ্ছা, আমি কি আপনাকে বিরক্ত করেছি? তো আপনি কেন আমাকে বিরক্ত করছেন? আসছেন, থাকেন, খান, দান, ঘুরে বেড়ান, বিরক্ত কেন করছেন আমাকে? কেন লাগছেন আমার পিছু? মুখে মুখে কথা। ঐশী সোজা এসে আমার বুকের উপরে বসে আমার গলা চেপে ধরেছে। তুই আমাকে বকা দিচ্ছিস? তুই মিমকে বকা দিস? বড্ড সাহস বেড়ে গেছে না? আজ তোর সাহস কমিয়ে দেব। আমি ঐশীকে ছাড়িয়ে দিতে লাগলাম, কিন্তু কাঁঠালের আঠার মতো আমার গলা চেপে ধরেছে। অনেক কষ্টে ছাড়িয়ে দিলাম। আমি সোজা ছাদে চলে আসলাম। কি ভয়ঙ্কর মেয়ে রে বাবা, পুরাই গুন্ডি। আমি জামা কাপড়গুলো নিয়ে সিঁড়ি বেয়ে রুমের দিকে যাচ্ছি। রুমে ঢুকতে যাব, তখনই কারো ধাক্কা খেয়ে নিচে পড়ে গেলাম। ওই, তুই কি মেসেঞ্জারের মতো আমাকে লাইন মারছিস? এভাবে ধাক্কা দিলি কেন? আপনি আমার রুমে কি করছিলেন, আর দরজার সামনে দাঁড়িয়ে আছেন কেন? ওই, তোল আমাকে। পারবো না, পারলে উঠেন।
আমি জামা কাপড়গুলো খাটের উপর ফেলে দিয়ে রাগে গজগজ করতে করতে বাইরের দিকে চলে আসলাম। আমি সন্ধ্যায় বাসায় আসলাম, রুমে ঢুকে দেখি আর রুমের জামা কাপড়গুলো খুব সুন্দর করে গুছিয়ে রাখছে। আমি দিকে ডাকলাম, ধন্যবাদ দিয়া, কেন? এভাবে সুন্দর করে গুছিয়ে দেওয়ার জন্য। আমি গুছাইনি, ঐশী আপু গুছাই দিছে। ঐশী গুছিয়ে দিয়েছে? বাহ, ঐশী হাতের কাজগুলো তো বেশ সুন্দর। আমি রাতে খেয়ে দিয়ে রুমে চলে আসলাম। ডাটা অন করতেই মারে এসএমএস আসলো। ওই জান পাখি, কি করছো? আর তুমি আমাকে এত ভালোবাসো, তা বললে না কেন? এই মারিয়া, তুমি কি যাতা বলছো? আর কে তোমায় ভালোবাসে? আবার আগের মতো পাগলামি করছো? দুপুরের মতো আবার একটু বলো না। ওটা আমি ছিলাম না, ওটা ঐশী দুষ্টু করে সবাইকে বলেছিল, আমি বলি নাই। তাই বুঝি? হুম। আচ্ছা, আমার সাথে প্রেম করলে কি কোনো সমস্যা, নাকি আমাকে ভালো লাগে না? মারিয়া, দেখতে ভালো হলে কিন্তু প্রেম হয় না, ভালোবাসা হয় না। কখন কোথা থেকে কিভাবে হয়ে যায় সেটা কেউ বলতে পারে না। আমার হয়তো হয়েছে। ওটা একতরফা, আর একতরফা প্রেম অনেক কষ্টকর, যা মানুষকে কষ্ট দেয়। আর আমি চাই না কষ্ট দিতে। যদি তুমি আমার ভাগ্যে থাকো তাহলে অবশ্যই পাবো। ডাটা অফ করে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা আম্মুটাকে ঘুম ভেঙে যায়। সকালে আব্বু ডাকতেছে, রীতিমতো ভয় পেলাম। আর আব্বুর সামনে তো আমি। আর রাতে ঘুমানোর কারণে লম্বা চুলগুলো এলোমেলো হয়ে আছে। আর আব্বু লম্বা চুল পছন্দ করে না। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বাইরে এসো। আমি বাইরে এসে দেখি আব্বু বসে আছে, আর আব্বুর পাশে ঐশী। আজকে আমি হয়তো গেলাম। আমি তো আব্বুর সামনে গিয়ে ভয়ে কাঁপতেছি, জানি না ঐশী আব্বুকে কি বলেছে। এই মেয়েকে তো বিশ্বাস নেই। আজকে তোমার অনু আন্টি আসতেছে, তুমি আর ঐশী যাও, গিয়ে রিসিভ করে নিয়ে আসো। ঐশী আর আমি ওই। আর কোনো কথা নয়, যাও গিয়ে নিয়ে এসো। আমি মাথা নেড়ে সম্মতিসূচকভাবে উত্তর দিলাম। আচ্ছা তাড়াতাড়ি চলো রে। আমি গিয়ে গাড়িতে বসলাম। গাড়ি চলছে তার আপন গতিতে। আমি ঐশীর দিকে তাকালাম, সে আপন মনে ফোন টিপতেছে। বাইরে কত সুন্দর পরিবেশ, কিন্তু আমার যেন ঐশীর দিকে তাকাতে বেশি ভালো লাগছে। আমি ঐশীর দিকে তাকিয়ে রইলাম। ওই বাদরটা কয়টা মেয়ে উত্তর দিল রে? আপনি সবসময় ফাজলামি করেন কেন? আচ্ছা তুই কি আপনি বলা বন্ধ করবি না? তোর মুখ থেকে আপনি শব্দটা শুনতে ভালো লাগে না, কেমন একটা পরপর মনে হয়। আগে তুই করে বলতিস কেমন একটা মায়া ছিল, আর এখন পর মনে হয়। মায়া বড় একটা অদ্ভুত জিনিস, যা ধরা যায় না, ছোঁয়া যায় না, তবু কেন যায় সবাই মায়ায় পড়ে যায়। এত সুন্দর কথা শিখলি কেমনে? হুম। আচ্ছা তোর রাগ হয় না আমার উপর? কেন? এই যে এত বিরক্ত করি। হয়তো। আমি সব সময় তোকে বিরক্ত করব। মরে গিয়ে ভূত হয়ে তোর জানালার পাশে গাছের ডালে বসে তোকে ভয় দেখাবো। রাতে রাস্তা দিয়ে গেলে গলা ধরে উঁচু করে রাখবো। আমি ঐশীর দিকে তাকালাম। আচ্ছা, ঐশী ওটা বলেছে ও আমাকে সারাজীবন বিরক্ত করবে? তার মানে ও কি আমাকে ভালোবাসে? ঐশী হয়তো আমাকে ভালোবাসে, তা না হলে এত বিরক্ত করে, সবসময় পিছনে লেগে থাকে। আর রাগ করে বকা দিল, রাগ করে না, কিন্তু কিছু বলে না তো। ওই ঝিঙ্গা, কি দেখছিস? ঝিঙ্গাকে? কেন তুই? আমার আর কত নাম দিবেন? আমার যতগুলো মনে আসবে ততগুলো, যখন যা ইচ্ছে হবে তাই বলে ডাকবো। এয়ারপোর্টে পৌঁছে গেছি, চলুন। চল। আমার গাড়ি থেকে নেমে অপেক্ষা করতে লাগলাম অনু আন্টি আর জামাইবাবুর জন্য। 12টার দিকে তারা আসলো। ঐশী অনু আন্টুকে দেখেই দৌড়ে তার কাছে চলে গেল, আর আমি পেছনে পেছনে। কেমন আছেন আন্টি? ভালো আছি। তুমি আরফান না? হ্যাঁ, ওই সেই বলদটা। এভাবে বকছিস কেন? কত বড় হয়ে গেছো, তোমাকে কত ছোট দেখেছিলাম। আচ্ছা চলুন তাড়াতাড়ি বাসায় যাই। আমরা গাড়িতে বসে বাসায় আসতেছি। আসার পথে আন্টি টুকটাক কথা জিজ্ঞেস করছিল। এভাবে গল্প করতে করতে বাসায় চলে আসলাম। বাসায় আসার পর আন্টি আর জামাইবাবুকে দেখে সবাই খুশি হলো। অনেক ক্লান্ত হয়ে পড়েছি, গোসল করে শুয়ে আছে। কিছুক্ষণ বাদে ঐশী আসলো। আচ্ছা, এই মেয়েকে দেখতে এত ভালো লাগছে কেন? ঐশী এখন গোসল করেছে, ভেজা চুল থেকে পানি টপ টপ করে পড়ছে। ইচ্ছে করছে ঐশীর চুলগুলো এলোমেলো করে দিয়ে আবার নিজে শুকিয়ে আশ্রয় দিতে। ইচ্ছে করলে যে করতে হবে এমন কোনো কথা নেই। ওই শুটকো পটল, শুয়ে আছিস কেন? ঐশীর এই অদ্ভুত অদ্ভুত নামে ডাকা শুনতে বেশ ভালোই লাগছে। আমি ভেবেছিলাম ঐশী বিদেশ থেকে আসলে হয়তো খারাপ আচরণ করবে, অহংকার থাকবে মনে, কিন্তু এই তো আগের মতোই আছে, ঠিক আগের মতো, ঠিক আগের ঐশী। কই কোথায় হারিয়ে গেলি? কোনো দরকার নাকি? চল খেয়ে চল। আচ্ছা আপনি যান, আমি আসতেছি। তাড়াতাড়ি আয়, আম্মু ডাকে, সবাই একসাথে খাবো, তোর জন্য সবাই বসে আছে। আচ্ছা। ঐশী চলে গেল। আমি মুগ্ধবানে তাকিয়ে রইলাম। দেখতে লাগলাম ঐশী লম্বা ভেজা চুল, চুলে থেকে পানি পড়া, আমাকে যেন পাগল করে দিচ্ছে। আমি খেতে চলে গেলাম। আব্বু আছে তাই মাথা নিচু করে খেতে লাগলাম।
সবাই যখন আছে এবার তাহলে আরফান এর বিয়েটা দিয়ে দিতে পারলে কেমন হয়? দাদির কথা শুনে আমার কাশি পেল, হাসি যেন বন্ধই হচ্ছে না। এই পানি খা। আমি তাড়াতাড়ি পানি খেয়ে নিজেকে সামনে নিলাম। আমি এখনো বাচ্চা, আর আমাকে তোমরা বিয়ে দিবে? নানুরে একটা ফিটার কিনে দেন, বাচ্চা তো বিয়ে দিতে হবে না। আমি ঐশীর দিকে রাগীভাবে তাকালাম। ওই শয়তান মিটমিট করে হাসতেছে। আমি দ্রুত খেয়ে আসন ত্যাগ করলাম। ওইখানে যত থাকবো ততই বিপদ। আমি তাড়াতাড়ি এসে শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে ভালো লাগছে না, তাই মুভি দেখতে লাগলাম। তখন ঐশী আবার ডাক দিল। ওই সামরা, কি করছিস? মুভি দেখি। কি মুভি রে? কেন? বল শুনি, কি মুভি? কেজিএফ। কি কেজিএফ? আমিও দেখবো, ওদিকে একটু সরে যা। ঐশী লাফ দিয়ে আমার পাশে এসে শুয়ে পড়লো। ঐশী একদম আমার পাশে শুয়ে পড়লো। ঐশীর গা আমার গায়ের সাথে লেগে আছে। ওই আমার হাত থেকে ফোনটা নিয়ে কেজিএফ দেখতে লাগলো। ঐশী আমার পাশে এসে শুয়েছে। আমি একটু নার্ভাস ফিল করছি, জীবনে প্রেম করি নাই, আর এরকম একটা মেয়ে পাশে শুয়ে পড়েছে। শরীরের তাপমাত্রা আমার গায়ে লাগছে। একটা অন্যরকম অনুভূতি কাজ করছে, যে অনুভূতি প্রকাশ করা যায় না। বুকের ভেতর ধুকধুকানি বেড়ে গেল। ঐশী আপন মনে কেজিএফ দেখতে লাগলো, কিন্তু আমার মুভি দেখতে ভালো লাগছে না। আমি অনুভব করতে লাগলাম ঐশীর গায়ে সেই মিষ্টি গন্ধটা। এভাবে থাকতে থাকতে ঘুমিয়ে পড়লাম। বিকেলবেলা ঘুম ভেঙে যায়। চোখ মেলে তাকিয়ে দেখি ঐশী সেভাবে আমার পাশে শুয়ে মোবাইল টিপাটিপি করতেছে, কিন্তু আমার একটা হাত ঘুমের ঘরে ঐশীর গায়ের উপর দিয়ে ফেলেছি। এটা দেখে একটু লজ্জা পেলাম, কিন্তু ঐশী কোনো কিছু মনে না করেই একভাবে মোবাইল দেখতে লাগলো। আমি তাড়াতাড়ি করে হাত সরিয়ে নিলাম। যে তোর বউ হবে তার ঘুমাতে গেলে ভোগান্তি আছে। মানে? আমি তোর পাশে শুয়ে একটু মুভি দেখছি, তোর ঘুমের মধ্যে একবার পা তুলে দিচ্ছিস গায়ে, সরিয়ে দিলে হাত দিচ্ছিস, আবার কখনো কোলবালিশ বানিয়ে ফেলছিস আমাকে। যে তোর বউ হবে তার ঘুমাতে গেলে কষ্ট আছে। সরি। হয়েছে হয়েছে, আর সরি বলতে হবে না। এই নে তোর ফোন, মুভিগুলো বেশ ভালো, রাতে ফোনটা দিস, সব কয়টা মুভি দেখবো। ঐশী চলে গেল। আমি লজ্জা পাচ্ছি। আমি ঘুমে ঘরে নাকি ঐশীকে জড়িয়ে ধরেছিলাম, কিন্তু ঐশী তো রাগ করলো না, আর বকাও দিল না। তার মানে ঐশীকে আমাকে ভালোবাসে। হয়তো ঐশী আমাকে ভালোবাসে, তা না হলে কেন বারবার আমার রুমে আসে? কিন্তু ও বলছে না কেন যে আমাকে ভালোবাসে। বুঝেছি, মেয়েদের বুক ফাটে তো মুখ ফোটে না। আর আচরণে আমাকে বুঝিয়ে দিচ্ছে যে ঐশী আমাকে ভালোবাসে। আচ্ছা, ঐশীকে কি একবার বলে দেখবো? একবার বলে দেখি। বাবারে, বিকাল হয়ে গেছে। দুপুরের কথাগুলো মনে আসলেই কেমন জানি লাগছে। আমি একটু আড্ডা দিতে বাইরে গেলাম। সন্ধ্যা বাসায় আসলাম। ড্রয়িং রুমে সবাই বসে আড্ডা দিতেছে। আমি আস্তে করে রুমে আসলাম। আমার ইচ্ছে করছিল আড্ডা দিতে, কিন্তু আব্বু আছে, তাই আমি সরে গেলাম। আব্বুর সামনে থাকতে আমার হাঁটু কাঁপে। আমি আস্তে করে রুমে গেলাম। রুমে ভালো লাগছিল না, তাই ছাদে গেলাম। ছাদে বসে আকাশের চাঁদ দেখছি। আজকে চাঁদটা বেশ জ্যোৎস্না ছড়িয়েছে, বেশ ভালো লাগছে চাঁদ দেখতে। কিন্তু এক টুকরো মেঘ যেন চাঁদটাকে ঢেকে দিল, আর সাথে সাথে চারিদিকে আধা নেমে আসলো। তখন পিছন থেকে কেউ ধাক্কা দিয়ে আবার কাছে টেনে নিল। রীতিমতো প্রচন্ড ভয় পেয়ে গেলাম। আম্মু বলে চিৎকার দিতে যাব, তখন কেউ আমার মুখটা চেপে ধরলো। অন্ধকারে দেখা যায় না। আস্তে আস্তে মেঘটা সরে গেল চাঁদ থেকে। চাঁদটা আবার জ্যোৎস্না ছাড়লো। জ্যোৎস্নার আলোতে দেখতে পেলাম এটা আর কেউ নয়, স্বয়ং ঐশী। চাঁদের আলোতে ঐশীকে অন্যরকম দেখাচ্ছে। জ্যোৎস্নার আলোতে কাউকে যে এত সুন্দর লাগে তা আগে কখনো দেখিনি। ঐশীর দিক থেকে চোখ সরাতে পারছি না। আর একটা মেয়ের শরীর থেকে যেরকম একটা মিষ্টি গন্ধ আসে, সেটা ঐশীর শরীর থেকে আসছিল। ওই আমার মুখটা চেপে ধরেছে, ওর হাত থেকে সে গন্ধটা পাচ্ছি আমি। আমাকে পাগল করে দিচ্ছিল। ওই, এখনো এত ভয়? ভয়টা কি তোর একটুও কমেনি? আমি মুখ থেকে ওর হাতটা সরিয়ে দিলাম। এভাবে কেউ ভয় দেখায়? যে পড়ে যেতাম। আমি ছিলাম, আমি তোকে পড়তে দিতাম না। আমার প্রচন্ড ভয় লাগছে। ভিতর ডিম একটা। আবার পাগল করে দিচ্ছিল ওর মিষ্টি হাসিটা। আপনার সাথে কিছু কথা ছিল, বুঝতে পারছি না কিভাবে প্রকাশ করব। কি কথা? এক্ষুনি বল। না থাক, অন্যদিন বলবো। কথা শেষ হলো না, তার আগে ঐশী আমার জামার কলার চেপে ধরলেন। এক্ষুনি বল। কথা বলতে গিয়ে বলে না, পরে বলবো। এমন পাবলিককে খুন করলেও শান্তি আসে না। তাড়াতাড়ি বল, কি কথা? কলারটা ছাড়ুন, তাই বলছি। ঐশী কলারটা ছেড়ে দিল। যায় না আপনি কিভাবে নেবেন? আপনি যে প্রথম বিদেশ থেকে আসছিলেন, আমি ভেবেছিলাম আপনি অনেক অহংকারী আর বদমেজাজি হবেন, কিন্তু তার উল্টো। যেমন ছিলেন ঠিক তেমনই আছেন। একদম আগে সে ঐশী, আমার সেই ঐশী যে আমার সাথে ঝগড়া করতো, আমাকে বিরক্ত করতো, আমাকে পচাতো। আমি এই ঐশীকে, যে আমার ছোটবেলার বেস্ট ফ্রেন্ড ছিল, তাকে ভালোবেসে ফেলেছি। তাকে আমার জীবনসাথী বানাতে চাই। ঐশী, আই লাভ ইউ। আই লাভ ইউ সো মাচ। উইল ইউ ম্যারি মি? শয়তান, তুইও আমার মতো মজা করছিস? সত্যি ঐশী, মজা না, তোকে ভালোবাসি, অনেকটা ভালোবাসি। এই কয়দিনে অনেকটা ভালোবেসে ফেলেছি।
বিয়ে করবি আমায়? তোরা ছেলেরাই এমন, তোদের সাথে একটু ফ্রিভাবে কথা বললেই ভাবিস যে সে তোকে ভালোবাসে। তুই আমার বেস্ট ফ্রেন্ড ছিলি সেই ছোট্টবেলা থেকে। তোর সাথে একটু খোলামেলা কথা বলতাম বেস্ট ফ্রেন্ড ভেবে, বন্ধুদের মাঝে রসিকতা হয়। আর একটা মেয়ে তোর সাথে একটু তামাশা করে কথা বলেছে আর অমনি তাকে ভালোবাসতে হবে? তুই আমাকে কতটুকু চিনিস যে ভালোবাসিস? হ্যাঁ, ছোটবেলার একসাথে ছিলাম তাই বলে এখন ভালোবাসতে হবে? তোকে আমার সবচেয়ে কাছের বন্ধু ভাবতাম, আর তুই এই মর্যাদা দিলি? দেখ, আমি চাইনি তোকে ভালোবাসতে, কিন্তু কিভাবে যে ভালোবাসা তৈরি হয়ে গেল আমি নিজেও জানি না। সত্যি তোকে অনেক ভালোবাসি। ও মা, তাই? আমিও একজনকে অনেক ভালোবাসি। আমরা একসাথে পড়েছি, তোর মতো থার্ড ক্লাস নয়। কি যোগ্যতা আছে তোর যে তুই ঐশীকে ভালোবাসবি? থাকিস তো একটা খ্যাতমার্কা গ্রামে, আর আসছিস আবার ঐশীকে ভালোবাসতে? তুই কি অন্য কাউকে ভালোবাসিস? না, তোকে ভালোবাসি। তোর মতো একটা খ্যাতকে তোর মতো আবালরাই ভালোবাসবে, এই ঐশী নয়। শোন, যে কয়দিন আছে ভালোভাবে থাকতে দে। যদি বিরক্ত করিস তাহলে খুব তাড়াতাড়ি চলে যাব। কথাটা মাথায় ভরে রাখিস। বেস্ট ফ্রেন্ড হয়েছিল, সেই বেস্ট ফ্রেন্ড হয়েই থাক। চাই না তোর আর আমার এই বন্ধুত্বের সম্পর্কটা নষ্ট করে ফেল। কথাগুলো মাথায় রাখ। ঐশীর সাথ থেকে চলে গেল। এই কয়েক মুহূর্তের ঘটনা আমার দুনিয়া পাল্টে দিয়েছে। আমি যাকে ভালোবাসলাম সে অন্য কাউকে ভালোবাসে। আমি ধূপ করে ছাদে বসে পড়লাম। চাঁদের জ্যোৎস্না এখন আসছে, তবে তার মধ্যে সুখ নেই। আর ঐশী আমাকে ছোট বড় অনেক কথা শোনালো, তাতে দুঃখ নেই। কিন্তু ঐশীকে আমি পাবো না, কান্না পাচ্ছে। জীবনে প্রথম কাউকে ভালোবাসলাম আর সে আমাকে ছেড়ে চলে গেল। ওই চাঁদ, আমি যে তোমার মতো একা। ছাদে শুয়ে পড়লাম। কিছুক্ষণ আগে মনে সুখে চাঁদ দেখছিলাম, আর এখন শুয়ে পড়ে চোখের পানি নিয়ে চাঁদ দেখছি। সে একই চাঁদ, একে বলে নিয়তি। তবে দোষটা আমার, যে কেউ একটু ফ্রিভাবে কথা বলে তাকে ভালোবাসতে হবে। কান্না করতে করতে ঘুমিয়ে পড়লাম ছাদে। আমি সকালে বেশ শান্তি করে ঘুমিয়ে আছি, তখন কেউ একজন আমার গায়ে পানি ঢেলে দিল। আমি প্রচণ্ড রেগে গিয়ে উঠে দেখি ঐশী। আমার প্রচুর রাগ হলো, সাথে কষ্ট পেলাম। ও কেন এভাবে মায়া বাড়াচ্ছে? আমি সোজা রুমে উঠে গেলাম, গিয়ে ফ্রেশ হয়ে রুমে শুয়ে আছি। তখন আবার ঐশী আসলো। তখন আমি আবার উঠে বাইরে এসে বসলাম। তখন ঐশী এসে আমার পাশে বসলো। আব্বু আসলো, আমি উঠতে লাগলাম। তখন আব্বু যেতে নিষেধ করলো। আমি মাথা নিচু করে বসে রইলাম। জানি না এই মেয়েটা কেন এভাবে মায়া বাড়াচ্ছে। আব্বু, আমার কিছু পড়তে হবে। আচ্ছা, তাইলে গিয়ে পড়ো। আমি তাড়াতাড়ি উঠে আসলাম। বেশ কিছুক্ষণ পর ঐশী আসলো। আমি উঠে যেতে লাগলাম, তখন ঐশী আটকিয়ে। রাগ করেছিস আমার উপর? না। মিথ্যা বলছিস। তা কথা বলছিস না কেন? মায়া বাড়াতে চাই না, মায়া কাটাতে চাই। আর আপাতত এইভাবে বিরক্ত না করলে খুশি হতাম। ও, বিরক্ত হচ্ছিস? কিছুটা, আমি ভুলে থাকতে চাই। তাই বুঝি? হুম। আমি তোর কথায় রাজি হয়ে তোকে ভালোবাসলে এতক্ষণ আমার সাথে কত সুন্দর সুন্দর করে কথা বলতিস, কত সুন্দরভাবে কাছে ডেকে নিতিস। কিন্তু আমি রাজি হইনি, তাই দূরে সরিয়ে দিচ্ছিস। ভালো। আমি আপনার এসব ফালতু কথা শুনতে চাই না। থার্ড ক্লাসের ছেলেরা ফালতু কথা শোনে না। আমার বলা কথা দিয়ে আমাকে খোটা দিচ্ছিস? আর এটা সত্যি তো, এতে খোটা দেওয়ার কি আছে? সেটাই। এটা তো যুগ যুগ ধরে বয়ে চলে আসছে। এখন যদি তোকে বলিয়ে আমি তোর ভালোবাসা গ্রহণ করেছি, তখন তুই আরও কথা শোনাবি, আর তুই তো রাজিই হবি না। আচ্ছা, এসব ছাড়া কি আপনার কোনো দরকার আছে? থাকলে বলুন, আমার কাজ আছে। তোর আবার কি কাজ? একটা থার্ড ক্লাস ছেলের অনেক কাজ থাকতে পারে, হোক সেটা ভালো বা খারাপ। বাবা, আরফান কথা শিখে গেছে। আমি চলে যেতে লাগলাম, তখন ঐশী আমার হাতটা টেনে ধরলো। কিছু কথা আছে, শোন, তারপর আমি চলে যাচ্ছি। কি কথা? আমি তোকে একটা বন্ধু ভেবেছি, অনেক অনেক ভালো একটা বন্ধু, বলতে গেলে সব থেকে কাছের একটা বন্ধু। আর তুই আমাকে ভালোবেসেছিস, কিন্তু আমি রাজি হইনি, তাই তুই বন্ধুত্বের সম্পর্কটা নষ্ট করে দিচ্ছিস। আসলে না থাক, আর বলা লাগবে না। আমি কিছু বলি। ভালোবাসার সম্পর্ক তৈরি হয় বন্ধুত্বের সম্পর্কের উপর ভিত্তি করে। যে সম্পর্কে বন্ধুত্ব নেই সেই সম্পর্ক খুব বেশি দিন টিকতে পারে না। আর টিকলেও অনেকটা অবিশ্বাস আর মনোমালিন্য এর ভিতর দিয়ে বয়ে চলে, যার কোনো ভিত্তি নেই। একটা বন্ধুত্ব পারে একটা ভালোবাসাকে এগিয়ে নিয়ে যেতে, দুজনকে সুখী রাখতে। আবার নড়ে চড়ে ভালোবাসা? খাড়া বড়ি, থর থর বড়ি খাড়া। আমি তোকে ভালোবাসবো না, একদম আমার সাথে কথা বলবি না, আমার সামনে আসবি না। কে আপনার সামনে গিয়েছে? আপনি আমার রুমে দাঁড়িয়ে আছেন আর আমাকে বলছেন আমার সামনে আসবি না? ও, এটা তো আবার তোর রুম? না না, এটা আমার বাবার রুম, আমাকে দান করেছে। ঠিক আছে, আমি তোর সাথে কথা বলবো না, তুই আমার সাথে কথা বলবি না। ওকে, ডান। থাকতে পারবি কথা না বলে?
তুই না আমাকে ভালোবাসিস? এই তোর ভালোবাসা? যা, কোনোদিন বলবি না আমার সাথে কথা। আমার রুমে কখন আসবি না, আর চলে যা। ঐশী রাগ করে চলে গেল। আমার দায় পড়েছে ওর সাথে কথা বলতে। আমার রাগ আছে। জন্মের পর 12 থেকে 13 মাস কারোর সাথে কথা বলি নাই। আমার রুমে আবার শুয়ে পড়লাম। আর একটু বাদে কলেজে যাবো। আমি যেমন ভালোবাসি ঠিক তেমনি কথা না বলে থাকতে পারবো। আমার ইগো যে কতটা খারাপ ঐশী জানে না। আমি কিছুক্ষণ পর কলেজে চলে গেলাম। কলেজ থেকে বাসায় আসলাম, এসে খেতে লাগলাম। তখন ঐশী আসলো খেতে। পেট ভরে গেছে, তাই মিথ্যা রাগ দেখিয়ে আমি প্লেটে রাগ করে হাত ধুয়ে চলে আসলাম। কিন্তু আজব ব্যাপার হলো, ঐশী আমার দিকে তাকালো না পর্যন্ত। না তাকাক, আমি রুমে শুয়ে শুয়ে ফেসবুকে গুতাগুতি করতেছি। বেশ কিছুক্ষণ পর দেখি ঐশী দৌড়ে আসলো, কিন্তু দরজার মুখ পর্যন্ত এসে আবার দৌড়ে চলে গেল। হয়তো ভুলে গেছে যে আমাদের মাঝে ঝগড়া আছে। আমি বিকেলে ছাদে গেলাম, গিয়ে দেখি ঐশীর ছাদে। আমি ছাদ থেকে নেমে আসলাম। রাতে খেতে গিয়ে হলো ঝামেলা। আমাকে খেতে রাখলেন আব্বু। গিয়ে দেখি কোনো চেয়ার খালি নাই, ঐশীর পাশের চেয়ারটাই খালি। আব্বু বসতে বলল। আব্বু বলেছে অমন করার সাধ্য আমার নেই। মাথা নিচু করে বসে পড়লাম। আমি ঐশীর দিকে তাকালাম, কিন্তু আমি যে ওর পাশে বসে আছি ওর কোনো রিয়াকশন নেই। একভাবে খেতে লাগলো। কিরে তোরা যে আর ঝগড়া করছিস না, ভালো হয়ে গেলি নাকি? হ্যাঁ, সাপে নেউলে আবার বন্ধুত্ব। হয়তো পড়াশুনো করে মারপিট করবে, তার জন্য প্রস্তুতি নিচ্ছে। আমি কোনো কথা না বলে খেয়ে চলে আসলাম। রুমে শুয়ে আছে, একটু একটু কষ্ট হচ্ছে। ঐশী কত দুষ্টুমি করতো, কিন্তু এখন কথা বলে না। মন খারাপ লাগে। তবু কিছু করার নেই, কপালে যা আছে। 1 সপ্তাহ পার হয়ে গেছে না আমি ঐশীর সাথে, আর ঐশী আমার সাথে কথা বলছে না। খারাপ লাগলেও সহ্য করছি। আমার ইগোটা বেশি। আমি যদি গিয়ে বলি এই ঐশী রাগ করিস না, এটা বলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু ওরা ইগো বলে ও তো তোকে বলতে পারে, ও যখন বলছে না তুই কেন বলিস? এভাবে দূরত্ব বেড়ে চলেছে। 1 সপ্তাহ পর একদিন সন্ধ্যায় বাসায় আসতেছি বন্ধুদের সাথে আড্ডা দিয়ে। তখন রাস্তার কোনা ঘুরতে গিয়ে একটা মোটরসাইকেল চলে আসলো। নিজেকে রক্ষা করার জন্য লাফ দিয়ে সাইডে সরে যেতে গিয়ে রাস্তা থেকে খুঁটির সাথে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যাই। কপাল মনে হয় বেশ খানিকটা কেটে গেছে। হাত দিয়ে দেখি রক্ত আসতেছে। আমি এক হাত দিয়ে কপাল চেপে ধরে কষ্ট করে বাসা চলে আসলাম। বাসা আসার পর আমার এই অবস্থা দেখে সবাই দৌড়াদৌড়ি শুরু করে দিল। আমাদের বাড়ির পাশের বাড়িতে ডাক্তার থাকেন। আব্বু ডাক্তার কাকুকে ডেকে মাথায় ব্যান্ডেজ করে নিলেন। সবার সাথে সাথে বলল কিভাবে হয়েছে এটা। সবাই আমার পাশে বসে আছে, গায়ে মাথায় হাত বুলে দিচ্ছে, দাদি তো কান্না করে দিয়েছে। আম্মু বকা দিল। যেতে নিষেধ করি তবুও শুনবে না। আমি কে যে আমার কথা শুনবে? কি আজব আর ভাবনা বিষয় হলো, ঐশী আমার পাশে আসেনি। ওই অন্য পাশে একটা চেয়ারে বসে আপন মনে ফোন টিপতেছে। এত স্বার্থপর মেয়ে যে একটু তাকালো না পর্যন্ত আমার দিকে। মাথা যে এতখানি কেটে গেছে সে এসে দেখলেও না। এতটা পাষাণ। মাথায় লাগছে তো তাই ব্যথা করছে। আমি বললাম মাথা ব্যথা করছে, তাই তাড়াতাড়ি রুমে শুয়ে দিল। আমি খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। মধ্যরাতে কারো কথার শব্দে ঘুম ভেঙে গেল। কণ্ঠটা ঐশীর। অনুভব করলাম সে আমার মাথায় পট্টির উপর আলতো করে হাত বুলিয়ে দিচ্ছে। খাটের নিচে বসে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। মুখটা আমার মাথার কাছে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আরফান অনেক বড় হয়ে গেছে। আগে সামান্য ব্যথা পেলে কত কান্না করতো, আর বারবার বলতো এই ঐশী দেখ কতটা ব্যথা পেয়েছি। ঠোঁট ফুলিয়ে কত আবদার করতো আর কত বিরক্ত করতো। এখন আর কথা বলে না। এতে আবারও নাকি আমাকে ভালোবাসে। আরে যদি ভালোবাসিস তাহলে 1 সপ্তাহ কথা না বলে তুই কিভাবে আছিস আরফান? তোর কি কষ্ট হয় না? কেন বলিস না এই ঐশী কথা বল আমার সাথে, তাহলে আমার সব রাগ চলে যেত। তোর সাথে কথা না বলতে পেরে খুব কষ্ট হচ্ছে রে, তুই বুঝিস না? ও তুই তো এখন আবার বড় হয়ে গেছিস। আচ্ছা আমিও দেখব তোর রাগ কতটা। আমিও আর আগে কথা বলবো না, তাতে যদি মরেও যাই। মাথায় খুব লেগেছে না রে, আমার খুব কষ্ট হয়েছে। ইগুর কারণে তোর সেবা করতে পারিনি। দেখবি তুই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবি। আরফান তোকে আমার সবচেয়ে প্রিয় বন্ধু ভাবতাম, আর তুই যাকে সব আমার কপাল। ঐশী আমার কপালে হাত বুলিয়ে দিচ্ছিল আর কথাগুলো বলছিল। ঐশীর চোখের পানি মুছে চলে গেল। ঐশীকে ডাক দিতে মন চাইছিল, কিন্তু মুখ দিয়ে যেন কথা বের হলো না। আমি বুঝলাম ঐশী আমাকে ভালোবাসে, সেটা ঐশী নিজেও যায় না। খুব ভালো লাগছিল যখন ও আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। মেয়েটা আমার সাথে কথা বলতে না পেরে প্রচণ্ড কষ্ট আছে হয়তো। আর আমি কেমন পিচাস, যাকে ভালোবাসি তার সাথে কথা বলছি না, তার রাগ ভাঙাচ্ছি না। সকালে একটু দেরিতে ঘুম ভাঙলো, মাথাটা এখনো ভার হয়ে আছে। আমি আস্তে আস্তে উঠে বসলাম। খুব সাবধানে ফ্রেশ হয়ে নিচে আসতে লাগলাম। মাথায় লাগছে তো হাঁটতে পারছি না। সিঁড়ি দিয়ে নিচে নামতে যাব, তখন ঐশী উপরে আসছে। আমাকে দেখে আস্তে আস্তে উঠতে লাগলো। হয়তো কিছুটা নার্ভাস হয়ে গেছে।
আমি নিচে নামতে পারছি না, সিঁড়িতে বসে পড়লাম। আমি ভাবলাম ঐশী হয়তো আমাকে নিচে নামাতে সাহায্য করবে, কিন্তু আমাকে না দেখা ভান করে উপরে চলে গেল। দিয়ে এসে আমাকে ধরে নিচে নিয়ে গেল। আমি নিচে গিয়ে বসলাম। অবাক করার বিষয়, ওই সময় থেকে তাকালো না পর্যন্ত, কিন্তু রাতে গিয়ে ওভাবে মাথায় হাত বুলে দিল কেন? আমি খেয়ে দিয়ে আবার দিয়ার সাহায্যে রুমে চলে গেলাম। আমি রুমে গিয়ে শুয়ে আছি, কিন্তু ভাবনা বিষয় হলো এটা, আমার রুম তো অগোছালো ছিল। পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে দিল কে? আম্মু দেবে? না তো, আম্মু তো আমাকে খাইয়ে দিচ্ছিল। কে করতে পারে? ঐশী। ঐশী শুধু উপরে ছিল। আমি শুয়ে আছি, ঘুমাইনি, তো চোখ বন্ধ করে আছি। খেয়াল করলাম কে যেন আমার দরজার পাশে দাঁড়িয়ে আছে। দরজা পর্দা দেওয়া, সে পর্দার আড়ালে লুকিয়ে আমাকে দেখছে। আমি আন্দাজে নিশ্চিত হলাম এটা আর কেউ না, ঐশী। একবার কি ডাক দিব? না থাক, আমি শুয়ে আছি। তখন দাদি আমার রুমে আসলো। কি হয়েছে দাদি? কেমন লাগছে এখন দাদু ভাই? বেশ, আগের থেকে অনেক সুস্থ লাগছে। তোমার সাথে আমার কিছু কথা আছে দাদু। দাদি বলো। তা তোর আর ঐশীর মধ্যে কি কোনো ঝগড়া হয়েছে? কই? না তো, কিছু একটা তো হয়েছে। তা না হলে ঐশী আর তোর সাথে কথা বলছে না, আর তুইও ঐশীর সাথে কথা বলিস না। না না, তেমন কিছু হয়নি। আমার কাছে লুকোস না, সত্যি করে বল। সত্যি বলছি, তেমন কিছু হয়নি। আচ্ছা, তুই কি ঐশীকে ভালোবাসিস? সত্যি করে বলবি, আমার দিকে তাকিয়ে বল। দাদি ছাড়ো তোর সব কথা। আমার কাছে বল দাদু ভাই, আমি তোর লাইন ক্লিয়ার করে দিতে পারি। কি ক্লিয়ার করে দেব দাদি? তোদের বিয়ে দিয়ে দেব। না না, এসব করতে যেও না। ঐশী বিদেশ থেকে আসছে, আমার তো ছেলেকে বিয়ে করবে না কখনো। তুই রাজি কিনা বল, ওরে আমি রাজি করাবো। না দাদি, আমি ওর যোগ্য নই। ঐশীকে তোর পছন্দ হয় কিনা বল। হয় না, আমি ঐশীকে পছন্দ করি না, আর ভালোবাসি না। দাদি হাসতে হাসতে চলে গেল। আমি কি এমন বললাম? ধুর, আমার তো ইচ্ছে করছে ঐশীর আপনজন হতে, কিন্তু ইচ্ছা করলে কি আপন হওয়া যায়? এভাবে শুয়ে শুয়ে বোর হচ্ছে। বেশ কিছুক্ষণ পর দুপুরে দিয়ে আমাকে নিচে নিয়ে গেল খাবার খাওয়ার জন্য। আমি চেয়ারে বসে আছি, ডান পাশে আব্বু এসে বসলো, আর অন্য পাশে ঐশী। কারো দিকে তাকাতে পারছে না। প্লেটের দিকে তাকিয়ে খেতে লাগলাম। খুব দ্রুত খেয়ে উঠে যেতে লাগলাম। আরফান, বসো, কিছু কথা আছে। আমি মাথা নিচু করে সম্মতি দিয়ে বসে পড়লাম। সবার খাওয়া শেষ। আমার একটা বড় সিদ্ধান্ত নিচ্ছি, আর আশা করি সবাই সেই সিদ্ধান্ত পছন্দ করবে। কি সিদ্ধান্ত? অনু, তুই বল। না ভাইয়া, তুমি বলো। আরফান, আমি জানি তুই আমার কোনো কথা আজ পর্যন্ত অমান্য করনি, আর এটাও করবে না। আমি সব কথা শুনবো আব্বু। কি কথা? তোমার বিয়ে ঠিক করেছি, তোমার মত আছে তো? কথাটা শুনে শখ খেলাম। ঐশী আমার দিকে তাকালো। আজকে চাহনিতে মায়া আছে। মেয়েদের মতো মাথা নেড়ে সম্মতি দিলাম। মেয়েকে না জেনেই মত করে দিয়েছো? আব্বু যা দিবে আমি তাই মাথা পেতে নেব। আমার মেয়ে দেখার দরকার নেই। মেয়ে কে বলো তো? কে? তুমি নিজেই দেখে নাও, তোমার পাশে বসে আছে। আমি সাথে সাথে ঐশীর দিকে তাকালাম। ও রেগে গেল। একটু আগে যে চোখে মায়া ছিল, এখন সেই চোখে রাগ। আব্বু, আসলে এই বিয়েটা খুব তাড়াতাড়ি হবে এবং অনেক ধুমধাম করেই দেয়া হবে। যাক, তাহলে বাহিরের ছেলেদের আর আনতে হলো না। আমাদের আর অন্য কাউকে বৌমা বানাতে হলো না, আমাদের মেয়েই আমাদের বৌমা। তোরা দুজন আলাদাভাবে কথা বলে নিজেদের মধ্যে মিলঝিল করে নে, আর একটু প্রেম ট্রেমও। কি যাতা বলছো দাদি? ঐশী, আরফানকে ধরো, উপরে নিয়ে যাও, ওর মাথায় ধাক্কা লাগে না যেন। না, আমি একা যেতে পারবো। ঐশী, ওরে ধরে নিয়ে যা, ও এখন ভালো করে হাঁটতে পারছে না। সবার জোরাজুরিতে ঐশী আমার হাত ধরে উপরে নিয়ে গেল। শীতে ঐশী আমার হাতটা অনেক সুন্দরভাবে ধরে নিয়ে গেল। কত সুন্দরভাবে ধরেছে। আমি উপরে একা চেয়ারে বসে পড়লাম। এভাবে প্রায় 30 মিনিট বসে রইলাম, কিন্তু কেউ কারোর সাথে কথা বললাম না। ঐশী অন্যদিকে একটা বেঞ্চে বসে রইল। দুজনকে কথা বলার জন্য পাঠিয়েছে, কিন্তু কেউ কারোর সাথে কথা বলছে না, কারো মুখও দেখছি না। আর আমি ছেলে, আমি কেন আগে কথা বলবো? ও তো আগে কথা বলতে পারতো, কিন্তু বলে না। তো আমিও বললাম না। আমি আস্তে আস্তে রুমে গিয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর দিয়ে আসলো। আমি রুমে এসে শুয়ে পড়লাম। কিছুক্ষণ বাদে দিয়ে আমার রুমে এসে অবাক। ভাইয়া, সবাই তোদের কথা বলার জন্য নিচ থেকে উপরে পাঠালো, আর তুই এখানে শুয়ে আছিস? ওর সাথে আমার কথা বলার কোনো ইচ্ছে নেই। ঐশী তোর বউ হবে, আর বউয়ের সাথে কথা বলার ইচ্ছে নেই? আজব তো। তুই যা তো, ঘুমাতে দে। দাঁড়া, যাচ্ছি।
দিয়া চলে গেল। আমি দরজার বিপরীত মুখ হয়ে শুয়ে আছি। আচমকা শব্দ হলো, দেখলাম ঐশীকে জোর করে ধরে নিয়ে আসছে দিয়া। আমার উপর দিকে দিয়া পাঠিয়ে দিয়ে দরজা বন্ধ করে দিল বাহির থেকে। এই দরজা বন্ধ করলি কেন? তোর কথা বলে সব রাগারাগি মিটিয়ে নেওয়া, তারপর দরজা খুলবো। দিয়া চলে গেল। আর আমি কেন আগে কথা বলবো? ও আগে কথা বলতে পারে না? আগেও কথা বলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? কিন্তু ও তো কথা বলছে না। মেয়েটা হয়তো কষ্ট পেয়েছে, তাই কথা বলছে না। আমি একবার বলে দেখি। চোখ বন্ধ করে ঐশীকে ডাক দিলাম, ঐশী, তোর কে বিয়েতে মত আছে? তোকে আমি বিয়ে করতে পারবো না। কেন? তোকে আমি অপছন্দ করি, তাই তোর সাথে থাকতে পারবো না। এই তুই বিয়ে আটকা। আমি পারবো না। আমি যে আব্বুর কথা অমান্য করতে পারবো না। আমিও তোকে বিয়ে করতে পারবো না। ঐশী দেখ, এই বিয়েটা করে নে। দেখ, তোর আব্বু আম্মু আমার পরিবার সবাই অনেক খুশি হয়েছে, তাদের জন্য বিয়েটা কর। তাদের জন্য আমি তো আমার লাইফটা শেষ করতে পারবো না। আমার সাথে থাকলে তোর লাইফ শেষ হবে না ঐশী। আমি গুছিয়ে দেবো তোর লাইফ। আমি কিচ্ছু জানি না, তুই এই বিয়ে আটকা। আমি এই বিয়ে করতে চাই না। আমি বেঁচে থেকে আটকাতে পারবো না, মরে গিয়ে আটকানো যাবে, কারণ আমি আব্বুর অবাধ্য হব না। ওরে আমার আব্বুর বাধ্য ছেলে রে। মামা যদি তোকে বিষ খেতে বলে তাহলে তুই বিষ খাবি? আব্বু যদি বলে আমি সাথে সাথে বিষ খেয়ে নিব। এক মুহূর্তের জন্য বিলম্ব করব না। ওসব কথা ছাড়, বল এই বিয়ে কিভাবে আটকাবি? আমার কোনো উপায় নেই। আর আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করতে চাই। তুমি যে বিয়ে করতে না চাও তাহলে তুমি আটকাও। আমি আমার আম্মুর কথার অবাধ্য হব না। অবাধ্য যদি না হও তাহলে বিয়ে করে নাও। তোকে বিরক্ত লাগে, তুই কিছু বুঝিস না। কি বুঝি না? যদি কোনো উপায় না থাকে তাহলে বিয়ে করব, তারপর আবার সিঙ্গাপুর চলে যাব। কেউ আর আটকাতে পারবে না। তাহলে বিয়ে করবে? এত লাফালাফি করতে হবে না। বিয়ে করছি তার মানে এই নয় যে আমি তোর বউ। যদি তুমি আমার ভাগ্যে থাকো তাহলে কেউ আটকাতে পারবে না আমার বউ হওয়া থেকে। আর যদি আমার ভাগ্যে না থাকো তাহলে তুমি চাইলেও থাকতে পারবে না। শোন, বিয়েতে রাজি হয়েছি তাই বলে ভাবিস না আমি তোর সাথে সারা জীবন থাকবো। সামনে মাসের টিকিট কেটে সোজা সিঙ্গাপুর। সামনের মাস? তার মানে এখনো 20 দিন বাকি আছে। কি? এই 20 দিনে তুই কি করবি? আমি শুধু তোকে দেখবো, তারপর? বিয়ে করছি, কিন্তু তুই যদি উল্টাপাল্টা কিছু করিস তাহলে মেরে লকডাউন করে দেব। আচ্ছা, একটা কথা বলবে? কি কথা? আমাকে তুমি ভালোবাসো? শেষবার মতো জিজ্ঞাসা করছি, আর কোনদিন জিজ্ঞেস করবো না। যদি বলি বাসি না, তাহলে আর বিরক্ত করবো না। যদি ভালোবাসতাম তাহলে কি বিরক্ত করতিস? না, আরো ভালোবাসতাম, সারা জীবন আগলে রাখতাম, রানীর মতো করে রাখতাম। দরকার নেই তোর ভালোবাসা। দরজা খুলতে বল, আমি বাইরে যাব। তোর সাথে থাকতে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। আমি কে দরজাটা ঢাকা দিতে লাগলাম, আর দিয়েকে ডাকতে লাগলাম। চিৎকার করার ফলে মাথায় আবার যন্ত্রণা শুরু হলো। মাথাটা ঘুরছে, সোজা হয়ে দাঁড়াতে পারছি না। দরজা ধরে দাঁড়ালাম। সাথে কথা বলতে গিয়ে মাথায় চাপ পড়েছিল। অনুভব করলাম কপাল বেয়ে গরম কিছু আসছে। হাত দিয়ে দেখি রক্ত আসছে। আমি হাত দিয়ে রক্ত মুছে ফেলার চেষ্টা করলাম, কিন্তু সারা মুখে লেগে গেল। আমি আস্তে করে দরজার পাশে বসে পড়লাম। হঠাৎ বসে পড়তে দেখে ঐশী আমার পাশে চলে আসলো। আমার মুখে কপাল থেকে বেয়ে আসা রক্ত দেখে ঐশী রীতিমতো ঘাবড়ে গেল। এই কি হয়েছে তোর? মাথায় আবার রক্ত আসছে কেন? জানি না। ওয়েট, ব্যান্ডেজ করে দিচ্ছি। রক্ত পড়ছে তো। লাগবে না। ওঠ বলছি। ঐশী তাড়াতাড়ি আমাকে খাটে তুলে হেলান দিয়ে বসিয়ে দিল। আমার মুখে রক্ত ও নিজের ওড়না দিয়ে মুছে দিতে লাগলো। পাগলের মতো লাফালাফি করছে। আমাকে একটু পানি দেবে ঐশী? ঐশী দ্রুত রোবটের মতো টেবিল থেকে পানির গ্লাস নিয়ে আসলো। আমি হাত লম্বা করলাম। হাতে না দিয়ে সে নিজে খাইয়ে দিতে লাগলো। খাবার শেষে আমাকে শুয়ে দিয়ে আলমারি থেকে নতুন ব্যান্ডেজ আর পট্টি নিল। আমার মাথার ব্যান্ডেজ খুলে আবার নতুনভাবে ব্যান্ডেজ করে দিতে লাগলো। ব্যান্ডেজ শেষ করে, এখন কেমন লাগছে রে? তুমি আমাকে ভালোবাসো না, তাই না? বাসি না তো। তাহলে এগুলো কেন করলে? আমি তো এখানে পড়ে মরে যেতাম, আর নিজের সুন্দর ওড়না দিয়ে আমার রক্ত মুছে দিলে কেন? কেন দেওয়া যাবে না? যারা অনেক ভালোবাসে তারা এগুলো করে, এত যত্ন করে। তুমি তো আমাকে ভালোবাসো না, তাহলে এসব কেন করলে? আমার সামনে কেউ বিপদে পড়লে তাকে আমি সাহায্য করি, তার মানে এই না যে আমি তাকে ভালোবাসি। ও ভালো, মানে এটা তোমার উদারতা? হুম। তাহলে কালকে অত রাতে আমার রুমে এসে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলে কেন? এটা কি তোমার উদারতা? কখন? কেন তুমি জানো না? তোর মাথায় হাত বুলিয়ে দিয়েছিলি, তার মানে এটা না যে আমি তোকে ভালোবাসি। তুই আমার বেস্ট ফ্রেন্ড, তাই আমি দিয়েছি। ও, খুব ভালো বন্ধু। আচ্ছা, দিয়াকে ডাক দেবে? ঐশী দরজা কর্নাতে থাকলো। কিছুক্ষণ পর দরজা খুলে দেওয়া হলো। ঐশী দেরি না করে সোজা রুম থেকে চলে গেল। ভাইয়া, তোর মাথায় আবার কি হলো? কিছু না, আবার রক্ত আসছিল, তখন ঐশী ব্যান্ডেজ করে দিয়েছে।
তার মানে তোরা বিয়েতে রাজি আছিস? কুরবানি যখন দিবি বলে ঠিক করেছিস তাই হবে। হু, ঐশী আমার ভাবি হবে। দাদি, ওরা রাজি আছে। আরে আমার কথাটা শোন। দৌড়ে নিচে গেল, খাটে হেলান দিয়ে বসলাম। আচ্ছা, এই ঐশীর মনের মধ্যে কি আছে? ওকে আমাকে সত্যি ভালোবাসে? ঐশী ব্যাপার থেকে মনে হয় ঐশী আমাকে প্রচুর ভালোবাসে, কিন্তু ওর কথায় তা সম্পূর্ণ মিথ্যা প্রমাণিত করে দেয়। আমাকে যা তা বলে অপমান করে। মেয়েদের মনে এত জটিল। যাক, বিয়েটা একবার করতে পারলে আমি আর ঐশীকে যেতে দিব না। যে কোনো উপায়ে ঐশীকে নিজে করে নিব, আর কখনো কষ্ট পেতে দিব না। কিছুক্ষণ পর আম্মু এসে ভাত খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে চলে গেল। আমি শুয়ে পড়লাম। তখনকার কথাটা মনে পড়লো। ঐশী কত সুন্দর করে আমার মুখ থেকে নিজের ওড়না দিয়ে রক্ত মুছে দিচ্ছিল। মনে হচ্ছিল আমার বিয়ে করা বউ। ঐশীর কথা চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়লাম। সন্ধ্যার কিছুক্ষণ আগে আমার ঘুম ভেঙে গেল। এখন মাথাটা একটু হালকা লাগছে। আমি আস্তে করে রুমের বাইরে গেলাম। সবাই নিচে বসে আড্ডা দিচ্ছে। টপিক হলো আমার বিয়ে নিয়ে, বিয়ের আয়োজন, কতটা বড় উৎসব করা হবে, ইত্যাদি ইত্যাদি। আমি আস্তে করে নিচে গেলাম। এই আমাদের কাউকে ডাকলি না কেন? একা একা আসলি কেন? মাথায় আবার ধাক্কা লাগবে তো। না আম্মু, আর সমস্যা হবে না। মাথায় আর তেমন ব্যথা নেই। তাছাড়া ভালোভাবে ব্যান্ডেজ করা হয়েছে। হ্যাঁ, এবার যে ঐশী ব্যান্ডেজ করেছে, এবার তো সেরেই যাবে। চুপ, বেশি কথা বলবি না। আয়, এসে বস। আমি গিয়ে আম্মুর পাশে বসতে যাব। এখানে না, বৌমার পাশে গিয়ে বস, দেখি দুজনকে কেমন লাগছে। না আম্মু, আমি এখানে বসবো। যা বললাম তাই কর। আমারও তো ইচ্ছে করছিল ঐশীর পাশে বসতে। যাই হোক, গিয়ে বসলাম। জায়গা অল্প, আমার গায়ের সাথে ঐশীর গা লেগে আছে। বাহ, কত সুন্দর লাগছে তোদের দুজনকেই। দাদি, তুমি বসো, তাহলে আরো সুন্দর লাগবে। তুমি যদি 70+ না হতে তোমাকে বিয়ে করতাম। তাই নাকি? তা এখন কর। না দাদি, তোমার টিকিট কাটা হয়ে গেছে। যাই না কবে ফুটে যাও। আর একবার ফসকে গেলে আমি তো নিজেকে বাঁচাতে পারবো না। দূর মুখ পোড়া। ঐশী কোনো কথা বলছে না, ও একদম চুপ করে আছে। ওইভাবে অনেকক্ষণ আড্ডা দিলাম। পরিবারের সকলের সাথে আড্ডা দেওয়ার মতো মজা আর কোথাও নেই। রাতে খেয়ে দিয়ে উপরে চলে গেলাম। রুমে যাব, তখন খেয়াল করলাম ছাদের দরজা খোলা। রাতে ছাদে কে যেতে পারে? আমি আস্তে করে ছাদে গেলাম। গিয়ে দেখে ঐশী রেলিং ধরে দাঁড়িয়ে আছে। এই এত রাতে কি করছো বউ? কি বললি? আর একবার বল। বউ? আমি তোর কোন চর্মের বউ? আর আমাকে এইসব বলে ডাকবি না। আমার নাম ঐশী। নাম ধরে ডাকতে পারলে ডাকিস, না হলে ডাকার দরকার নেই। আরে, আর কয়েকটা দিন পর তো তুমি আমার বউ হবে। সেটা মাত্র লোক দেখানো। আমি তোর বউ কোনোদিনই হব না। বিয়ে করলেই বউ হয় না। তোকে বিয়ে করছি শুধু আম্মুর অনুরোধে। তোর মতো অনেক আরফান আমার পেছনে আছে। ও, তা অনেক আরফান আছে, কিন্তু আমি নেই। আর আমি নিজেই তো আরফান হতে চাই। লাগবে না তোর মতো কাউকে। আচ্ছা ঠিক আছে, তুমি নিচে চলো, অনেক রাত হয়েছে, যাও ঘুমাও। যাচ্ছি, অত বলা লাগবে না। আমার সাথে তুই একদম কথা বলবি না। এই কয়েকদিন কথা বলিস নাই, খুব শান্তিতে ছিলাম। কথা না বলে সত্যি কি শান্তিতে ছিল ঐশী? খুব শান্তিতে ছিলাম, অনেক শান্তি। আমি কি এতটাই খারাপ যে দূরে থাকলে সবাই ভালো থাকে? আচ্ছা, অনেক রাত হয়ে গেছে, যাও গিয়ে ঘুমাও। যাচ্ছি যাচ্ছি। আমি তোর এখানে বসে কি পীড়িত করব? যত সব। ঐশী বকতে বকতে চলে গেল। আমি দোলনায় বসে পড়লাম। রাতে আকাশ দেখলে মন ভালো হয়। আর ঐশী কেমন কেমন করে কথা বলছে। মেয়েটা প্রথমে কত সুন্দর করে দুষ্টামি করে কথা বলতো, কিন্তু এখন আর কথা বলে না, মুখে যেন নিম পাতা। আমি ওভাবেই ছাদে বসে আছি। বেশ কিছুক্ষণ পর ঐশী আবার চলে আসলো। এই, তুই যেন ভাবিস না আমি তোর জন্য ছাদে আসছি। আমি কিন্তু চপ্পল নিতে আসছি। আমি ভুল করে ছাদে চপ্পল ফেলে গেছি। ও আচ্ছা, নিয়ে যাও। তুই এত রাতে এখানে কি করছিস? তোমার চপ্পল চৌকে দিচ্ছিলাম। তুই হয়তো ভাবছিস তোকে দেখতে আসছি। এটা ভেবে থাকলে ভুল ভাবছিস। কে আমি যে আমাকে দেখতে আসবে? একটা খ্যাত মার্কা গাইয়া, আর আপনি কত বড় মনের মানুষ। আরফান, যা এখান থেকে, যত সব। আমারই ভুল। রাতে কেন চপ্পল নিতে আসলাম? রাতে তো আর চপ্পল পায়ে দেব না। এই বলেও আবার বকতে বকতে চলে গেল। রাত একটার সময় ছাদে আসছে জুতা নিতে। আমি আবার দোলনায় হেলান দিয়ে আকাশ দেখতে লাগলাম। আজও চাঁদের জ্যোৎস্না আছে, তবে জ্যোৎস্নার উজ্জ্বলতা আর তেমন নেই। তবুও তাকে দেখতে ভালো লাগছে। আকাশের বুকে একদল মেঘ ভেসে বেড়াচ্ছে। ও মেঘ, তোমরা আমাকে একটু নেবে? প্রায় 20 মিনিট পর ঐশী আবার আসলো। এই, এবার আর চপ্পল না, আমার ইয়ারফোন ফেলে গিয়েছিলাম, তাই নিতে আসছি। কোথায় তোমার ইয়ারফোন? ওই তো রেলিংয়ের উপর বাঁধানো আছে। আচ্ছা যাও, নিয়ে যাও। নিয়েই তো যাচ্ছি। ভালোভাবে দেখো না আর কিছু আছে কিনা। যে জিনিসটা নিতে আসতেছি তা তো নিতে পারছি না।
কিছু বললে? না, তোকে কি বলবো? আমি তোর সাথে কেন কথা বলবো? পাগল নাকি আমি তোর সাথে কথা বলবো? ঐশী আবার চলে গেল। যায় না এত রাতে ও কেন বারবার আসতেছে। আবার কিছুক্ষণ পর ছাদের দরজা খোলা শব্দ পেলাম। আবার কি ফেলে গেছো? ভাইয়া, তুই এত রাতে ছাদে কেন? রুমে যা, গিয়ে শুয়ে পড়, ঘুমা, না হলে আমার মাথা ব্যথা করবে। তুই এত রাতে ছাদে আসলি কেন? তোকে কে বল আমি ছাদে? ওই না, কেউ বলেনি, আমি এমনি দেখলাম তুই রুমে নেই তাই ছাদে আসলাম। রুমে না থাকলে ছাদে থাকবো, তোকে কে বললো? তুই কিভাবে জানলি? অত কথা বাদ দে, নিচে চল, ঘুমাবি। আর রাত জাগিস না, শরীর খারাপ করবে। ওরে বাবা! চল তো। আমাকে একরকম টেনে নিচে নিয়ে গেল। আমারও ঘুম পাচ্ছিল, তাই রুমে গেলাম। রুমে গিয়ে তো আমার সন্দেহ হচ্ছে, মনে হচ্ছে আমার রুমে কেউ ঢুকেছিল। আর আমার বেডে কেউ শুয়েছিল, বেডটা এলোমেলো, মানে কেউ শুলে বেড কভার এলোমেলো হয়ে যায়, ঠিক তেমনই। কিন্তু আমার যতদূর মনে পড়ে আমার বেড দিয়ে সুন্দরভাবে গুছিয়ে দিয়েছিল। আর বেশি কিছু না ভেবে বালিশে শুয়ে পড়লাম। ডাল মে কুছ কালা হে। আচ্ছা, বালিশেটা কিসের গন্ধ? আর পরিচিত খুব এই গন্ধটা। আর সমস্যা, বেডে বেশ সুন্দর গন্ধ। এই পারফিউমের সুগন্ধ আমি আগে পেয়েছি বলে মনে হচ্ছে। এই পারফিউম তো ঐশী ব্যবহার করে। তাহলে এই বেডে ঐশী শুয়েছিল। অনেক রাত হয়েছে তাই তাড়াতাড়ি করে শুয়ে পড়লাম। এক ঘুমে সকাল। পাখির মিষ্টি কলকল ধ্বনিতে আমার ঘুম ভেঙে যায়। আজব তো, 10টার সময় পাখির ডাক। কালকে রাতটা বেশ কেটেছে। আমি ফ্রেশ হয়ে বাইরে আসলাম, গিয়ে আম্মুর পাশে বসলাম। ময়না, মাথায় আর ব্যথা আছে নাকি? না আম্মু, এই ব্যান্ডেজ আর রাখতে ভালো লাগছে না, তাই খুলে ফেলে দেই। ঐশী, আরফানের মাথায় ব্যান্ডেজটা খুলে পরিষ্কার করে দাও তো। আর দেখো আর ব্যান্ডেজ করা লাগবে কিনা। বাধ্যমের মতো আমাকে আবার রুমে নিয়ে গিয়ে মাথায় ব্যান্ডেজ খুলতে লাগলো। জানো, কালকে রাতে আমার রুমে একটা পরী আসছিল। আমি বাচ্চা নাচে তো রূপকথার গল্প শুনতে বসবো। না, সেই পরীটা তার পারফিউমটা তোমাকে দিয়েছে নাকি? মানে কি? ওই পরীটার পারফিউম আর তোমার পারফিউমের গন্ধ একই, খুব মিষ্টি গন্ধ। কি যাতা বলছিস? সত্যি বলছি, সেই পরীটা আমার খাটে শুয়েছিল। তার গায়ের মিষ্টি গন্ধ আমার খাটে লেগে গিয়েছে। সেই গন্ধটা আমাকে পাগল করে দিচ্ছে। সেই গন্ধটা তোমার থেকে পাওয়া যাচ্ছে। তোর মাথায় কি আর ব্যথা আছে? না, নেই তো। তাহলে আর ব্যান্ডেজ দেব না, এবার রক্তের দাগগুলো পরিষ্কার করে দেই। ঐশী কাচের আগায় তুলি দিয়ে হালকা গরম পানি দিয়ে ক্ষত জায়গার আশপাশ পরিষ্কার করে দিচ্ছে। আমার ঘাড়ে দুষ্ট বুদ্ধি চাপলো। করে চিৎকার দিয়ে উঠলাম। অবাক করে দিয়ে ঐশী আমাকে ঝাপতে ধরলো। ঐশী মনে করেছে মাথায় ব্যথা পেয়েছি। কি ফিলিংস! কত বোকা! ঐশী আমাকে ছেড়ে দিয়ে রাগেভাবে তাকালো। তার মানে তোর লাগে নাই? এত ভালোবেসে ড্রেসিং করে দিচ্ছ, আর লাগবে কেন? আমি তো মজা করছি। কে তোকে ভালোবাসে? শোন, আমি আবারও বলছি, আমি তোকে ভালোবাসি না। তাহলে তো ঘৃণা করছো, তাই না? আমি খারাপ, খেত, তারপর শেষরা। আমার সাথে কোনোদিন এমন মজা করবি না। আচ্ছা ঠিক আছে, চলে গেলে বুঝবে কতখানি জায়গা জুড়ে ছিলাম। তোর কথা আমার ভালো লাগছে না। আচ্ছা তুমি তাহলে যাও, আমার ঘুম পাচ্ছে। কালকে সারা রাত জাগা। শরীর খারাপ করবে তো এত রাত জাগলে। আর শরীর খারাপ। আচ্ছা ঠিক আছে, ঘুমা তাহলে। তুমি খাইছো সকালে? খাই আর না খাই সে কথা তোকে কেন বলবো? সরি। ঐশী চলে যেতে লাগলো। জানো ঐশী, আমার না বুকের বাপাসে ব্যথা করছে। কেন? যখন তুমি বলো আমাকে ছেড়ে চলে যাবে। ধুর। আমি আবার ঘুম দিলাম। কালকে সারা রাত জাগা আর প্রচুর ঘুম পাচ্ছে। দুপুরে ঘুম ভাঙলো। গোসল করে নিচে গেলাম। সবাই খাওয়ার টেবিলে বসে আছে। আমি আবার চেয়ার টেনে বসে পড়লাম খাওয়া শেষে। তাহলে বিয়ের সমস্ত আয়োজন শুরু করে দিলাম। বেশি আয়োজন করে কি লাভ? আমার ছেলের বিয়ে সারা গ্রাম জানবে। ধুমধাম করে বিয়ে হবে, অনেক হইচই হবে। তোরা আজকে যাবি সমস্ত মেহমানদের নিমন্ত্রণ করতে। তোরা মানে? তুই যাবি, তোর বর যাবে, দিয়া যাবে। আমি যাব না, আমার মাথায় এখনো ব্যথা। মিথ্যা বললাম। আজকে না। আচ্ছা ঠিক আছে, তোর কাকাকে পাঠিয়ে দিব। ফাও কাজে এত টাকা নষ্ট করার কোনো মানে নেই। কথাটা বলায় ঐশী আমার দিকে আর চোখে তাকালো। আমি তাড়াতাড়ি রুমে চলে গেলাম। এত ভয়ঙ্করভাবে আমার দিকে তাকায় কেন? আমি বিকেলে রুমে বারান্দায় দাঁড়িয়ে আমার বন্ধুদের ইনভাইট করছিলাম আমার বিয়ের জন্য। পিছন থেকে ঐশী এসে, এই তুই সবাইরে ইনভাইট করছিস এমনভাবে মনে হচ্ছে আমি তোর সাথে সারা জীবন সংসার করব। করবেই তো, আমি জানি আমার ঐশীটা আমার সাথে মজা করছে। সে আমাকে ভালোবাসে অনেক। তুই ভুল ভাবছিস। তোকে আমি কোন দুঃখে ভালোবাসবো? আচ্ছা একটা কাজ করবে, তাহলে আমি বিশ্বাস করবো তোমাকে ভালোবাসো না। কি কাজ? আমার মাথায় হাত রেখে বলো। আমি কেন তোর মাথায় হাত রাখবো? আমাকে ভালোবাসো না সেটা প্রমাণ করার জন্য হাত রাখো। ঐশী আমার মাথায় হাত রাখলো। আমি যা বলবো তুমি তাই বলবে। বল।
বলো তোমাকে ভালোবাসো না। মিথ্যা বললে আমি মরে যাব। সাথে সাথে ঐশী ওর হাত নামিয়ে নিল। কি হলো, হাত নামিয়ে নিলে কেন? তোর মাথায় ময়লা, আমি আমার হাতে ময়লা লাগাতে চাই না। জীবনে মাথা পরিষ্কার করিস? না, করি না। তুমি প্রতিদিন পরিষ্কার করো। তুই যেন একদম আমার সামনে আসবি না। আচ্ছা, আমি তোমার সামনে না আসলে তুমি খুশি হবে? খুশি হব। আমি তো তোমাকে খুশি হতে দিব না। এখন থেকে প্রতিদিন জ্বালাবো, তারপর আস্তে আস্তে হারিয়ে যাব। কোথায় যাবি হারিয়ে? তুমি তো চলে যাবে, তাই বললাম। হ্যাঁ, যাবই তো। আমি কি তোর সাথে থাকবো? থাকবো না আমি তোর সাথে। কেন থাকবো আমি? বিয়ের কয়েকদিন পর চলে যাবে। জানি না, তবে খুব তাড়াতাড়ি। তোর সাথে থাকার চেয়ে একটা পাগলের সাথে থাকা ভালো। আমাকে তাহলে সে পাগল বানিয়ে নাও। ধুর। সন্ধ্যায় সবাই বসে আড্ডা দিচ্ছে, আমি গিয়ে ঐশীর পাশে বসলাম। বাবা, একেধাই বউয়ের পাশে গিয়ে বসাচ্ছে। চুপ, বেশি কথা বলিস না। তোর কত সুন্দর কপাল দেখেছিস, বিয়ের আগেই বউয়ের পাশে বসেছিস। আগে থেকে জানতে পারছি সম্পর্ক কয়দিনের। বুঝিয়ে বল, আমি বুঝতে পারলাম না। ওসব কথাই মজা করে, আর কথা বাদ দাও তো। আমি রাতে খেয়ে দিয়ে রুমে যাচ্ছি, তখন ঐশী। তুই সবার সাথে কি বলছিস? কই? দিয়ার সাথে কেন বললি যে সম্পর্কটা কতদিনের? মিথ্যে বলছে নাকি? না না, একদম সত্য কথাই বলেছিস। তুই ওসব কথা বলে বোঝাতে চাস তুই কত মহান। ঐশী, তুমি ছোটবেলায় বলেছিলে আমার সাথে সবসময় ঝগড়া করবে, আমার সাথে থাকবে। তখন রাগ হতো, আর এখন কষ্ট হয়। সেই কথা মনে পড়লো। আমি রুমে গিয়ে শুয়ে পড়লাম। তখন নজর গেল ঐশীর দেওয়া ঘড়িটা দেখে। আমি টেবিল থেকে ঘড়িটা নিয়ে দেখতে লাগলাম। ঘড়িটা ও নিজের মতো বয়ে চলেছে। এই সময়টা কারোর জন্য একটু অপেক্ষা করে না। ঘড়িটা হাতে নিয়ে দেখতে দেখতে ঘুমিয়ে পড়লাম। ঘুমের মধ্যে স্বপ্নে দেখলাম একটা পরী এসে আমার মাথায় হাত বুলিয়েছে, কত সুন্দর করে। পরীটা কত সুন্দর দেখতে, আর মিষ্টি করে আমার মাথায় হাত বুলিয়েছে। আমি পরীটাকে ধরতে গেলাম, কিন্তু সে বাতাসে প্রজাপতির মতো হয়ে উড়ে গেল। কত রাখলাম, তবু আমার কথা শুনলো না। যাওয়ার সময় একগুচ্ছ মিষ্টি বেলি ফুল দিয়ে গিয়েছিল, কত সুন্দর মিষ্টি গন্ধ। আমার প্রিয় একটা ফুল এই বেলি ফুল। কিন্তু সকালে দিয়া ডেকে ঘুম ভেঙে দিল। ওই শয়তান সেমরি, আমাকে ডাকলি কেন? কত সুন্দর একটা পরী আমাকে ফুল দিয়েছিল। তুই কি কিছু খাইছিস? কি ভুলভাল বলছিস? পরি আসবে কোত্থেকে? আর পরীর কি ঠাড়া পড়ছে যে তোর মতো একটা অসুরকে ফুল দিবে? সত্যি ফুল দিয়েছে। কোথায় তোর সেই ফুল, দেখা আমায়। আমি বালিশের নিচে হাত দিলাম, সত্যি এখানে ফুল আছে, সেই বেলি ফুল। মেরে পেছন গরম করে দিব। এই ফুল তোকে পরে দিয়েছে? হ্যাঁ, সত্যি বলছি, কাল রাতে দিয়েছে। এই ফুল তো এই ফুল তো কি যে না 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 না, দিয়া তুই বোকা। দূর যাক, আমি ফুলগুলো আয়নার সামনে সাজিয়ে রাখলাম। এ কি, আমার হাতে ঘড়িটা কে পরিয়ে দিল? আমি কি পরেছিলাম? না, আমি তো ঘড়িটার পাশে নিয়ে শুয়ে পড়েছিলাম। তাহলে নিশ্চয়ই পরিয়ে দিয়েছিল। আমি উঠে ফ্রেশ হয়ে নিচে যেতে গিয়ে ঐশীর দিকে নজর গেল। ঐশীটা কি করছে, যাই গিয়ে দেখে আসি। আমি আস্তে আস্তে গিয়ে দেখি ঐশী ল্যাপটপ নিয়ে ঘাটাঘাটি করছে। তাকিয়ে তো আমি অবাক। এ কি, ল্যাপটপের স্ক্রিনে আমার ছবি কেন? ঐশী একে একে ছবিগুলো দেখছে। ঐশী আমাকে দেখতে পেয়ে তাতে ল্যাপটপটা অফ করে দিল, কিছুটা ঘাবড়ে গেল। তুই আমার রুমে কি করিস? কেন আসলি আমার রুমে? একটা মেয়ের রুমে ঢুকতে গেলে নক করতে হয়, এটা তুই জানিস না? এইটুকু কাণ্ডজ্ঞান তোর হয়নি? এত বেয়াদব কেন? লুচ্চামি করতে আসছিস? তোমার ট্যাবে আমার ফটো কেন? ও, তুই কি ভাবছিস তোকে বিয়ে করব বলে তোর ছবির দিকে তাকিয়ে তোকে দেখছি? যদি এটা ভেবে থাকিস তাহলে ভুল। আমি তোকে কেন দেখতে যাব? আমার বান্দর দেখতে ভালো লাগে না। তাহলে ফটো কেন? শোন, তোর পিকগুলো আমার বয়ফ্রেন্ডকে দেখাচ্ছিলাম। আমি তাকে বলছিলাম এই সেই ছেলে যার সাথে আমার বিয়ে হচ্ছে, আর তোকে ডিভোর্স দিয়ে চলে যাব সেসব প্ল্যান করছিলাম। তোমার কি সত্যি বয়ফ্রেন্ড আছে? আছেই তো, থাকবে না কেন? তাকে আমি সেই ছোট্টবেলা থেকে ভালোবাসি। ছোটবেলা মানে? ওই চলে যাওয়ার পর থেকে তার সাথে আমার পরিচয় হয়, আর তখন থেকে তাকে ভালোবাসি। তাকে বুঝি খুব ভালোবাসো? অনেক ভালোবাসি। আর এভাবে হুটহাট করে রুমে আসবি না। সরি, ভুল করে ফেলেছি। বুকে ব্যথা অনুভব করলাম। আমি যাকে ভালোবাসি সে অন্য কাউকে ভালোবাসে। আমার কপালটা মন্দ। আমি মাথা নিচু করে চলে আসছি। কি জন্য আসছিস? কোনো দরকার নাকি? আমি মাথা নেড়ে নাবোধক জবাব দিয়ে আবার চলে যেতে লাগলাম। তোর চার্জারটা দে তো, আমার ফোন চার্জ দেব। আমার রুমে আছে। তুই দিয়ে দে, আমি পাবো না। আচ্ছা চলো, আমি দিচ্ছি। ওই সময় পিছনে পিছনে আসতে লাগলো। আমি মন খারাপ করে আসছি। আমি আমার চার্জারটা ঐশীকে দিলাম। ঐশী চার্জারটা নিয়ে চলে গেল। আমি খাটে মন খারাপ করে বসে রইলাম। তখন ঐশী আবার আসলো। কি হয়েছে? এটাই চার্জ হচ্ছে না, আর একটা দে। নতুন চার্জার চার্জ হচ্ছে না কেন?
আমি কিভাবে জানবো? ফোনটার দিকে দাও দেখি। আমি ফোনে চার্জার গুঁজে দিতেই দেখি চার্জ উঠছে, তবে 70% প্লাস। এই তো উঠছে। এখানে উঠছে? আমার ওই রুমে উঠছে না। থাক, এখানেই উঠুক। বসে গিয়ে আমার খাটে ওর ফোনের পাশে বসলো। এখানে বসেছি তাই বলে তুই ভাবিস না যে আমি তোর জন্য বসেছি। বসে বসে ফোনে চার্জ দিচ্ছি। কে আমি যে আমার জন্য বসবে? তাই তো, তুই কে? ঐশী আমার রুমে বসেছে, তাই আমি চলে আসলাম। বসে কি করব, ঐশী তো অন্য কাউকে ভালোবাসে। কিছুক্ষণ পর ঐশী আমার রুম থেকে চলে গেল। দেখতে দেখতে বিয়ের দিন চলে এলো। অবশেষে আজ আমাদের বিয়ে। সবাই কত আনন্দ করছে। অনেক আনন্দ আর উল্লাসের মধ্য দিয়ে বিয়ে হয়ে গেছে। সবাই দল ভেদে আসছে বিয়ের কোণে দেখতে। 9টার দিকে ঐশীকে বাসঘরে স্থানান্তর করা হলো। আর আমি বসে আছি সকলের সাথে। সবাই কত মজা করছে। চাচাতো ভাবিরা বলছে আজকে দেবর আমার বিরিয়ানি বলবে ইত্যাদি, আরো কত মজা করছে। কিন্তু আমার ভিতরটা পুড়ে যাচ্ছে। সবার কাছে এই দিনটা আনন্দের হলেও আমার কাছে কষ্টের। একটা সেকেন্ড গেলেই বুকের ভিতর কেঁপে কেঁপে উঠছে। আমি যেন ঐশীকে হারাতে বসেছি, কারণ ঐশী বিয়ের পর তো চলে যাবে। আর আজকে তো বিয়ে হলো। সবাই কত মজা করছে। সবাইকে খুশি রাখার জন্য আর কাউকে সত্যি ঘটনা না জানানোর জন্য এই মুখটা একটা মিথ্যা হাসি নিয়ে বসে আছি। তা দেবরজি, রাত তো অনেক হলো, যাও গিয়ে কাজ শুরু করে দাও। বিড়ালটা মেরো। ধুর, বাজে কথা বলো কেন? বাজে হলেও তো এটা আজকে করতেই হবে। আমাকে প্রায় 12টার দিকে রুমে পাঠিয়ে দেওয়া হলো। রুমটা কত সুন্দর করে সাজানো, কত ফুল। সারা রুমটা ফুলের গন্ধে ভরে গেছে। কোনো ইলেকট্রিক লাইট নেই, মোমবাতিতে রুমটা আলোকিত হয়েছে। কিন্তু এসব তো আবেগের বশে। কারণ আমি রুমে গেলে ঐশী আমাকে অপমান করবে, কত বড় বড় কথা শোনাবে। আমি ভয়ে ভয়ে এগিয়ে গেলাম। ঐশী খাটের উপর বসে আছে। বাসরাত, এই দিনটা নিয়ে সবার কত স্বপ্ন থাকে। সবার সেই বয়সন্ধি কাল থেকে বাসরাতের স্বপ্ন দেখে। আর আমিও সবার মতো দেখেছি, কিন্তু এখন অপমান শুনতে হবে। আর কে হলো আমার বউ, যাকে আমি ভালোবাসি, কিন্তু সে নাকি অন্য কাউকে ভালোবাসে। আমি ভীতু হয়ে এক পা করে এগিয়ে গেলাম। আজ একটা মধুর্য রাত। আমি চাই না কোনো ঝামেলা হোক, তাই আমি একটা বালিশ নিয়ে সোফা শুতে যাচ্ছি। এই বালিশ নিয়ে কই যাও? কেন সোফায়? কেন, খাট নেই? আপনি তো খাটে আছেন। তো কি হয়েছে? খাটে আসো। না থাক, আপনি খাটে থাকুন, আবার অপমান করবেন নাকি? এই বলে সোফায় শুয়ে পড়লাম। তোকে বললাম খাটে এসে শুতে। আমি উঠে গিয়ে খাটে বসলাম। এখানে শুয়ে পড়। কেন? বেশি কথা না বলে যা বলছি তাই কর। আচ্ছা। আমি বালিশটা নিয়ে একদম খাটের গা ঘেঁষে শুয়ে পড়লাম। বসে আমার থেকে 2 ফিট দূরে। বল, অবশেষে বিয়েটা হয়ে গেল। কত স্বপ্ন ছিল, সব মিশে গেল নীল প্রকৃতির নীলিমায়। আমি তো খুব তাড়াতাড়ি চলে যাব। কবে যাবে? পিয়ালকে বলেছি, সে পাসপোর্ট তৈরি করে দেবে। পিয়ালকে? কে আবার? আমার বয়ফ্রেন্ড, আমার কলিজা, যাকে আমি অনেক ভালোবাসি। ও। নতুন করে মেয়ে দেখ বিয়ে করার জন্য। আর বিয়ে বিয়ে মানুষে একবার হয়, আর আমারও বিয়ে হয়েছে। কেন? আমি চলে গেলে কি তুই এভাবে সিঙ্গেলই থাকবি? কে বল আমি সিঙ্গেল? আমার তো একটা তুমি আছো। যদিও আমার নেই, তবু মনে আছো, সবসময় থাকবে। আমি কি তোর মনে আছি? আছেই তো, আর সারা জীবনে থাকবে, মৃত্যুর আগ পর্যন্ত। আচ্ছা, আমি তো তোকে ভালোবাসি নাই, আমার সাথে তোর তো তেমন কোনো স্মৃতি নেই, তো আমি কেন তোর মনে? কে বললো তোমার সাথে আমার কোনো স্মৃতি নেই? সব থেকে বেশি স্মৃতি তোমার সাথে। মনে করো, দেখো সেই ছেলেবেলা, মনে করো সেই রোমাঞ্চকর দিনগুলি। ওগুলো কিভাবে ভুলি বলো? ওগুলো আঁকড়ে ধরে সারা জীবন পার করে দিতে পারবো। তাই বুঝি? তুই যেভাবে কথা বলছিস তা রবীন্দ্রনাথ ঠাকুর হয়ে যাবি। আচ্ছা, বেশি কথা না বলে চুপচাপ ঘুমা। আচ্ছা, তুমি তো তোমার সে ভালোবাসা মানুষের সাথে চলে যাবে, তার সাথে সুখে সংসার করবে। আমার কথা কি তোমার মনে থাকবে? কয়েক বছর পর পর দেখতে এসো, হয়তো আসবে না, কারণ আমি তো তোমার লাইফটা হেল করে দিয়েছি। চলে গেলে তো বেঁচে যাও, তবে হঠাৎ একদিন এসে চমকে যাবে। তোমার একাকিত্ব আমাকে হাসতে শেখাবে। আমি সবার সাথে থাকবো, কিন্তু সবাই নিশ্চুপ থাকবে, কেউ কারোর সাথে কথা বলবে না। কোথায় থাকবি? কোন এক কবরস্থানে হাজার লাশের ভিড়ে। গাঞ্জা টানছোস? চুপচাপ ঘুমা, বেশি কথা না বলে। সারাদিন প্রচুর ধকল গেছে। আমি চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু ঘুম আসতে চাইছে না। কিভাবে আসবে ঘুম? যাকে ভালোবাসি সে তো আমার থেকে দূরে যাবে। একই খাটে শুয়ে আছি, তবু কত ব্যবধান। কথাগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালে অপ্রকাশিতভাবে আমার ঘুম ভেঙে গেল। ঐশী আমার উপর শুয়ে রয়েছে। ঐশীকে 2 হাত দিয়ে জোরে ধরে আছি। ঐশী আমার দিকে তাকিয়ে আছে, মনে হয় রেগে আছে। আমি তাড়াতাড়ি ঐশীকে ছেড়ে দিলাম। সরি, আমি আসলে না বুঝে। ছাড়লি কেন? সারা রাত তো শান্তিতে ঘুমাতে দেশ নাই।
কালকের আগে তো খুব করে একদম খাটের একপাশে ছিলি, দেখাচ্ছিলি যে তুই কত চরিত্রবান। তো রাতে আমার সাইডে এসে আমার সাথে লুচ্চামে করতে চাইছিলি, লুচুর ছেলে কোথাকার। আমি হয়তো ঘুমের মধ্যে করেছি, কিন্তু বিশ্বাস করো আমি জেগে থাকলে তোমার দিকে তাকাতাম না পর্যন্ত। তাই তো ছোপায় থাকতে চেয়েছিলাম। আমারই ভুল, খাল কেটে আমি কুমির নিয়ে আসছি, সেজন্য আর কিছু বলতে পারছি না। প্লিজ কিছু মনে করো না, আমি না জেনে এমনটা করেছি। লুচ্চামি করে আবার ক্ষমা চাস? আমি সত্যি বলছি, আমার এতে কোনো হাত নেই। আচ্ছা ঠিক আছে, কি আর বলবো, যতই হোক তুই আমার বিয়ে করা স্বামী। যদিও খুব তাড়াতাড়ি চলে যাব। ঐশী চলে গেল ফ্রেশ হতে। এটা আমি কি করলাম? আচ্ছা আমার ঘুম তো খারাপ ছিল না, কিন্তু এ কি হয়ে গেল? এখন ঐশীর সামনে মাথা নিচু হয়ে গেল। আমি খাটে মন খারাপ করে বসে রইলাম, কিন্তু ড্রেসিং টেবিলে আয়নার চোখ পড়তে অবাক হয়ে গেলাম। আমি তাড়াতাড়ি আয়নার কাছে গেলাম। আমার ঠোঁটে লিপস্টিকের দাগ কেন? আর মুখেও আছে। এরা তো কারো ঠোঁটের দাগ, কেউ কিস করলে এমন দাগ হয়। ঠোঁটটা লাল হয়ে আছে, বেশ লাল লিপস্টিক। কিন্তু আমি তো অবাক। তখন ঐশী বাথরুম থেকে বের হলো। আমার মুখে লিপস্টিকের দাগ কেন? আমি কিভাবে জানবো? তোর মতো লুচ্চার ঠোঁটে লিপস্টিকের ছাপ কিভাবে? তুই কি ভাবছিস আমি তোর ঠোঁটে তোর সমস্ত মুখে কিস করেছি? তোকে আমি কোন দুঃখে কিস করতে যাব? তাহলে লিপস্টিক আসলো কোথা থেকে? আমি জানি না, আমার কাছে কেন জিজ্ঞেস করছিস? যা গিয়ে ধুয়ে ফেল, কেমন বাজে দেখাচ্ছে। আজব তো, কিভাবে লাগলো লিপস্টিক? আমি গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে বাইরে এসে দেখি রুমে সবাই এসেছে। ঐশীর চারপাশে সবাই বসে গল্প শুরু করে দিয়েছে। তা দেবরজি, রাত কেমন কাটলো? বিড়াল মারছো তো? আমি আর ওখানে থাকলাম না, ঐশী আছে। আমি ওর সামনে যেতে লজ্জা পাচ্ছি। বাইরে গিয়ে মেহমানদের আপ্যায়ন করছি। ব্যস্ততার মধ্য দিয়ে পার হলো আজকের দুপুর। বিকেল বেলাতে আমি বেলকনিতে মন খারাপ করে দাঁড়িয়ে আছি। জানি না কিসের কষ্ট। খুব তাড়াতাড়ি ঐশী চলে যাবে, আর কয়েকটা দিন, তারপর আমি ঐশীকে হারিয়ে ফেলবো পিছন থেকে। ওই লুচু, কি ভাবছিস? কই কিছু না। মিথ্যা বলিস না? ভালো করেই দেখছি তুই মন খারাপ করে কি চিন্তা করছিলি। কই কিছু না, আমি কেন চিন্তা করতে যাব? আমার সাথে মিথ্যা বলিস? আমি দেখলাম তুই মন খারাপ করে দাঁড়িয়ে আছিস। ধুর, আমি কেন মন খারাপ করতে যাব? আমি তো সব থেকে সুখী মানুষ। ওই লুচু, কি হয়েছে রে? মন খারাপ করে আছিস কেন? বল না আমায়। বললাম তো মন খারাপ করে নেই। দুপুরে খেয়েছিস? হুম। আবার মিথ্যা কথা? তুই দুপুরে কখন খাইলি? খেয়েছি। মিথ্যা কথা বলিস না, আমি তোকে খেয়াল করেছিলাম, তুই মোটেও খাস নাই। তুই মিথ্যা বললি কেন? খেতে ইচ্ছে করছে না। কেন খেতে ইচ্ছে করছে না? চল, এক্ষুনি খেতে হবে। ঐশী জোর করে আমাকে টেনে নিয়ে গেল খাওয়ানোর জন্য। ঐশী নিজে আমাকে খাবার বেড়ে দিল। খেয়ে নে তাড়াতাড়ি। আমার খেতে ইচ্ছে করছে না, আমি খাবো না। ভালো মুখের পাত্র তুই না, বাজে কথা শুনতে চাস? চুপচাপ খেয়ে নে। আমার ক্ষুধা লাগছিল, তাই খেয়ে নিলাম। তাড়াতাড়ি ছাদে গিয়ে দাঁড়িয়ে আছি। ঐশী আবার আসলো। আম্মু নিচে ডাকে। নিচে গেলাম। কি হয়েছে? মেহমানরা সবাই চলে যাচ্ছে, যাও গিয়ে বিদায় জানাও। আমি গিয়ে সকল আমন্ত্রিত অতিথিদের বিদায় দিতে লাগলাম। রাত হয়ে গেল। রাতে খাওয়া দাওয়া শেষ করে আমি রুমে যেতে লাগলাম। রুমে ঐশী আছে, তাই সোজা ছাদে গেলাম। কিছুক্ষণ পর ঐশী ছাদে আসলো। আমি ঐশীকে ভুলবার জন্য যত দূরে থাকছি, ও নুরো ছেড়ে সে আমার পাশে চলে আসছে। একা একা কি করা হচ্ছে? কিছু না। মন খারাপ কেন রে তোর? তুমি চলে যাবে কবে? আমি তো গালে হাত দিয়ে অবাক হয়ে তাকিয়ে রইলাম। হঠাৎ মারলে কেন? বুঝতে পারছিস না যে তোকে কেন মারলাম? আমি এখন কি করলাম? বুঝতে পারবি না, তোর তো সেই জ্ঞানটুকু নেই। তুই আসলেই গাধা, কিছুই বুঝিস না। আমি তো বুঝতে পারছি না কি করলাম এখন আমি। মারলে কেন? তোকে তো আরো মারা উচিত, সারাদিন পিটানো উচিত, মেরে রেশ নিয়ে আবার মারতে হবে। তুই কি কিছুই বুঝিস না? কি না বলে বুঝবো কিভাবে? আরফান, আমি তোকে ভালোবাসি, এটা তুই কি বুঝিস না? কেন রে, তুই কি আমাকে একটুও বুঝতে পারিস না? কান্না করে দিল। আর ঐশীর কথায় বেশ অবাক হলাম। ঐশী আমাকে ভালোবাসে। তুমি তো বলো নাই যে আমাকে ভালোবাসো। তুমি না বলে বুঝবো কিভাবে? কচি খোকা, তোকে কি ঢোল পিটিয়ে মাইক বাজিয়ে বলতে হবে যে তোকে ভালোবাসি? তুই আমার ব্যবহার দেখে বুঝিস না যে আমি তোকে ভালোবাসি? না বলে বুঝবো কিভাবে? ব্যবহার দেখে? কুত্তা, তুই বুঝিস না আমি এখানে কেন আসলাম? শুধু তোর জন্য। আমি তো আম্মুদের সাথে আরো কয়েকদিন পর আসতে পারতাম, কিন্তু তোকে দেখার জন্য আমি আর থাকতে পারছিলাম না, তাই তাদের আগেই আমি একাই চলে আসলাম শুধু তোর জন্য। আর তুই নিজের পরিচয় গোপন রাখলি, আর আমাকে আপনি আপনি বলা শুরু করলি। কি আমি নাকি ম্যাম সাহেব? তোকে বারবার ইঙ্গিত দেই যে তোকে আমি ভালোবাসি, কিন্তু তুই তো কচি খোকা, কিচ্ছু বুঝিস না। রাতে গিয়ে তোর রুমে কান্না করা, তোকে দেখবার জন্য রাত 2টার সময়
শুধু না তোর বারবার সাথে আসা। এইগুলি কি ভালোবাসা না আরফান? আর কতভাবে বোঝাতে হবে রে তোকে? আর কালকে রাতে আমি তোকে কিস করি, তাও বুঝিস না যে কে করলো? ওই ঘরে তুই আর আমি ছিলাম। তো তোকে কি ভূত এসে কিস করবে? তুই যাস, আমি চলে যাই। ঠিক আছে, চলেই যাব, একদম আটকাবি না আমায়। ঐশী কান্না করতে করতে নিচে চলে যেতে লাগলো, কিন্তু এবার আর ভুল করলাম না। আমি ঐশীর এক হাত ধরে ধাক্কা দিয়ে নিজের বুকের ভিতরে নিলাম, শক্ত করে জড়িয়ে ধরলাম। কুত্তা হারামি শয়তান গাধা, ছাড় আমাকে। কেন ধরলি আমাকে? অনেক ভুল করেছি, আর না, কোথাও যেতে দিব না। ছাড়লি আমাকে, আমি চলেই যাব। আজ যেতে দিব না, সারা জীবন এভাবে আগলে ধরে রাখবো। শক্ত করে জড়িয়ে ধরে আসি। ঐশী নিজেকে ছাড়াতে লাগলো, কিন্তু আস্তে আস্তে নিজেকে সঁপে দিল আমার বুকে। ঐশী আমাকে শক্ত করে চেপে ধরে রইল। ঐশী ফুপিয়ে ফুপিয়ে কান্না করে যাচ্ছে। এই কান্না কর কেন? এবার তো ভালোবাসা আসবে। তুই কত বদলে গেছিস। মোটেও না, আমি ঠিক আগের মতো সেই দুষ্ট আরফান আছি। তাহলে বিদেশ থেকে আসলেই কেন বললি না যে ভালোবাসিস? চলো দোলনায় বসি। আমি গিয়ে ছাদের দোলনায় বসলাম, আর ঐশী আমার বুকের ভেতর গুটি মেরে শুয়ে আছে। আমি ঐশীকে শক্ত করে জড়িয়ে ধরে দোলার রেলিং ধরে হেলান দিয়ে আছি। জানো ঐশী, তুমি যেদিন আসছিলে আমার ইচ্ছে করছিল দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে বলতে ভালোবাসি তোমায়, কিন্তু ভয় বলতে পারিনি, কারণ তুমি বিদেশ থেকে আসছো। তুমি কি আমার কথা মনে রাখছো? ধর বোকা ছেলে, আমার মনে তুই সব সময় আছিস। তাহলে সেদিন প্রপোজ করেছিলাম, তা তুমি রাজি হনে কেন? ছোট্টবেলাতে আমার কোনো জিনিস যদি তোর পছন্দ হতো তুই নিয়ে নিতিস, আমি না দিলে জোর করে ছিনিয়ে নিতিস। কিন্তু তোর আমাকে পছন্দ হলো কেন জোর করে নিয়ে নিলি না? জোর করে নিয়ে নিবি তো আমাকে? তার মানে জোর করে নিতে হবে তোমাকে? খুব জোর করে নিয়ে নিবি আমায়, কোথাও যেতে দিবি না। সারা জীবন ঠিক এইভাবে বুকের ভেতর আগলে রাখবি। তা না হলে ছোটবেলাতে যেমন পিটাইতাম ঠিক তেমনটাই পিটাবো। ঐশীর মায়ের মনে আছে তো? মনে থাকবে না, এখন তো 2 পিস দিলে। আমার পাগলটার কি খুব লাগছে? আসো আদর করে দেই। ব্যথা কমে গেছে। একদম, এবার চুপ করে ঘুমাও। এই রুমে চলো, রাত হয়েছে, রাতে সাথে থাকতে নেই। আচ্ছা চলো। আমি যেতে পারবো না, আমাকে কোলে তুলে নিতে হবে। আচ্ছা ঠিক আছে, আমার বউ তো আমি কোলে নিব। আচ্ছা নিচে চলো। না, আমি হেঁটে যেতে পারবো না। ছাদ থেকে নিচে আনার জন্য তো আর বাহন আনা যাবে না, তো কিভাবে যাবে গো? আমারই কোলে তুলে নিয়ে যেতে হবে। অসম্ভব, আমি এই ময়দার বস্তা নিতে পারবো না। কি? আমি ময়দার বস্তা? যদিও একটু ওজন বেশি হয়েছে, তবুও আমি স্বাভাবিক। মোটেও ময়দার বস্তা নয়। আমি তোমাকে নিয়ে নিচে গেলে আমাকে কি দিবে? নিজের বউকে ভালোবাসে কোলে তুলে নিয়ে যাবে, এতে আবার স্বার্থ খুঁজছো? না তা না, কিন্তু কথায় আছে নারী পুরুষ সমান অধিকার, সেই হিসেবে আমাকে কোলে তুলে নিতে হবে। আসছে। আর আমি কি কি তোমাকে তুলতে পারবো? আমার গায়ে শক্তি নেই। না, তোমার গায়ে তো হেভি জোর আছে। তাই নাকি? কিভাবে জানলে? এখন আমার গাল ব্যথা করছে। খুব লাগছে নাকি বাবু? আমাকে কেউ কোলে নিলে সেরে যাবে। না, আমি পারবো না। দেখো সবকিছু সমান সমান, আমি সিঁড়ি দিয়ে বারান্দা পর্যন্ত, তুমি বারান্দা থেকে রুম পর্যন্ত, কোনো কথা নয়। ও আরফান, আমি পারবো না। নিশ্চয় পারবে, আমি তাকে বারান্দা পর্যন্ত নিয়ে যাব, বাকিটা তুমি। আমি পারবো না। চেষ্টা তো করবে, আর আমিও পারলে তুমিও পারবে। ঐশীকে নিজের কোলে তুলে নিলাম, সাথে ঐশী আমার গলা জড়িয়ে ধরলো, খুব শক্ত করে জড়িয়ে ধরে আছে। আর ঐশীর চোখে আমার চোখ, সে গলা জড়িয়ে ধরে আমার বুকে মাথা দিয়ে চোখ বন্ধ করলো। আমি হাঁটতে শুরু করলাম। সত্যি অনেক ভালো লাগছে, নিজের বউকে কোলে নিয়ে হাঁটার মজাই আলাদা। আমি তো ভাবছিলাম এই মুটি বেশি ভার হবে, কিন্তু না, ঐশীকে বাহন করতে আমার কোনো কষ্ট হচ্ছে না। এভাবে সিঁড়ি দিয়ে নেমে বারান্দা পর্যন্ত এসে দাঁড়িয়ে গেলাম। কি হলো, থামলে যে? এবার তোমার পালা, আমার পৌষ মাস। এই দেখো, এটা ঠিক না। তুমি আমার কোলে উঠলে আমি চলতে পারবো না। সে আমি জানি না, তোমাকে কোলে নিতে হবে, ব্যাস। আমি পারবো না, আর এটা ছাড়া কোনো অপশন নেই। না, এটা তোমার সৃজনশীল না যে অপশন থাকবে, একটাই, আর আমাকে কোলে নিতে হবে, ব্যাস। আমি যদি তোমাকে অনেক অনেক আদর দিই, তাহলে কি এটা বাদ হবে? ও মা, তুমি তো আমাকে আদর দেবেই। কোলে নিয়ে রুমে চলো, ওটা দ্বিতীয় রাউন্ড। প্লিজ। তার মানে তুমি আমাকে ভালোবাসো না? কথা বলা শেষে সাথে সাথে ঐশী আমাকে কোলে তুলে নিল। আমি ঐশীকে কপি করে ঐশীর গলা জড়িয়ে ধরলাম। শয়তান। সোনা, যতই দাঁড়িয়ে থাকবে ততই তোমার কষ্ট হবে, রুমে নিয়ে চলো। ঐশী আমাকে নিয়ে যেতে লাগলো রুমে। আমি ঐশীর গলা জড়িয়ে ধরে আছি, জানি আমাকে বহন করতে খুব কষ্ট হচ্ছে, কিন্তু ভালোবাসা একটু কষ্ট করতেই হবে। ঐশী আমাকে বারান্দা থেকে কোলে তুলে নিয়ে সোজা রুমে চলে আসলো। আমাকে খাটের উপর শুয়ে
দুম করে ফেলে দিল। আমি নিজে ব্যালেন্স হারিয়ে ঐশীর উপর এসে পড়লাম। আমি সাথে সাথে ঐশীকে চেপে ধরলাম। ফাজিল শয়তান, আমাকে দিয়ে নিজেকে বহন করাইছিস। আমি একটা সুযোগ পাই, তোর ব্যবস্থা নেব। আমার বউটা যতই প্রতিশোধ নিক না কেন আমাকে কষ্ট দেবে না। সে আমাকে অনেক ভালোবাসে। অনেক ভালোবাসি গো তোমায়। আমিও ভালোবাসি, অনেক ভালোবাসা। শুধু বউটাকে সারা জীবন এভাবে ভালোবাসলেই হবে। সারা জীবন ভালোবাসবো। আমার পাগলটা। ঐশী, সবকিছু তো ধরো শোধ বোধ হয়ে গেছে। এবার তো তুমি আমার বুকের উপর আছো, তাহলে আমি একদম না। এবার যদি কোনো আবদার করো তাহলে মাইর দেব। আমি তোমার বুকে থাকবো সারা জীবন। এর জন্য তোমাকে কোনো মাইনে দেওয়া হবে না। শুধু আমাকে ভালোবাসতে হবে। বাসবো। এবার ঘুমাও। ঐশী আমার কপালে কোটা কয়েক পাপ্পে দিল, আমার বুকে মাথা গুজে শুয়ে পড়লো। আমি ঐশীকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙতে দেখি ঐশী আমার বুকে বাচ্চাদের মতো গুটি সুটি মেরে ঘুমাচ্ছে। আর ঐশীকে কত মায়াবী লাগছে। কিছু চুল ঐশীর মুখে এসে পড়েছে। আমি হাত দিয়ে চুলগুলো ঐশীর কানের পাশে সরিয়ে দিলাম। ঐশী ছোট বাচ্চাদের মতো ঠোঁট ফুলিয়ে শুয়ে আছে। খুব ইচ্ছে করছে একটা চুমু দিই ঐশীর ওই মিষ্টি ঠোঁটে। দেওয়াই তো যায়, ও তো এখন শুধু আমার। আমি আলতোভাবে ঐশীর ঠোঁটে উপর একটা কিস করলাম। ঐশী কেঁপে উঠলো। এত ভালো একটা ফিলিংস পেলাম, তাই আরও একটা কিস করলাম। এই দুষ্টু, কি করছো? তুমি জেগে আছো? হুম। কিছু বললে না তো? কি বলবো, আমি তো আমার দুষ্টু বরটাকে ভালোবাসা অনুভব করছিলাম। হাসতেছো কেন? এই তো পরিমতো লাগছে। যা পাজি, যতই তেল মারো, আমি কিন্তু এখন আদর দিতে পারবো না। একটা না দিলে তো ছাড়বই না। সত্যিই কি দিতে হবে? না দিলে এবার ধরে রাখবো সারা জীবন। সত্যি এভাবে ধরে থাকবে সারা জীবন? আচ্ছা, যখন হিসু লাগবে তখন কি করবে? পাগল একটা। আচ্ছা এবার ছাড়ো, আমি ফ্রেশ হয়ে নিচে যেতে হবে। আম্মাকে রান্নার কাছে সাহায্য করতে হবে। আমার পাওনা না দিলে আমি ছাড়বই না। এবার ছাড়ো। না, ছাড়বো না। কেন? দিলাম তো। কপালে দিলে হবে না, ঠোঁটে দিতে হবে। এবার হয়েছে? পাগল একটা। ঐশী সোজা ফ্রেশ হয়ে নিচে চলে গেল, আর আমি শুয়ে রইলাম। আহা, আজকে আমি বেশ ভালোই আছি। ঐশী আমাকে কত ভালোবাসে। আমি ফ্রেশ হয়ে নিচে গেলাম, গিয়ে দেখি ঐশী রান্নাঘরে আর আম্মু টেবিলে খাবার পরিবেশন করছে। তার মানে ঐশী রান্নাঘরে একা। আমি সোজা রান্নাঘরে চলে গেলাম, গিয়ে ঐশীকে জড়িয়ে ধরলাম। ঐশী তো ভয় পেয়ে গেল, আমাকে এক ঝটকায় ছাড়িয়ে দিল। ধুর, সব সময় ভালো লাগে না, বিরক্ত করো না তো, যাও এখান থেকে। বউকে ভালোবাসি, তাকে কেন বিরক্ত করব? আমি তো ভালোবেসে আসছি। এখন লাগবে না, যাও এখান থেকে। বউ আমাকে বকা দিল। আমি সোজা রুমে আসলাম, মন খারাপ করে খাটে বসে আছি, মুখ ফুলিয়ে বসে আছি। বউ আমাকে বলেছে আমি তাকে বিরক্ত করছি। দূর কথাই বলবো না। আমি মন খারাপ করে খাটে বসে আছি। বেশ কিছুক্ষণ পর ঐশী আসলো। এই চলো, খেয়ে নেবে। আমি কোনো কথা বললাম না। কি হলো, খেতে চলো। আমি নিশ্চুপ হয়ে আসছি। কি হলো, চলো। আরে কি হলো, কিছু বলছো না কেন? কোনো কথা বলছে না, ওর দিকে তাকাচ্ছেও না। ঐশী এসে আমার হাত ধরে টানতে লাগলো। চলো। আমি ঐশীর দিকে তাকাচ্ছি না পর্যন্ত, মন খারাপ করে একদম পাথরের মতো বসে আছি। ঐশী এসে আমার সামনে এসে, আমার বাবুটা রাগ করছে বুঝি, আর কথা বলছে না? ওই সরি, আমি ভয় পেয়ে গেছিলাম, তাই ওইভাবে সরিয়ে দিয়েছি। সরি বাবু। আমি সরি বললাম তো, এবার তো কথা বলো। কথা বলবে না আমার সাথে? ঠিক আছে, আমি একটা না পাপ্পু দিতে থাকবো যতক্ষণ না আমার সাথে কথা বলবে। বলেই ঐশী আমাকে পাপে দিতে শুরু করলো। তারপর অনর্গল পাপে দিতে লাগলো। এভাবে প্রায় 10 মিনিট একটানা পাপে দিতে লাগলো। এবার আর হাসি ধরে রাখতে পারলাম না। ক্ষমা করে দিয়েছে তো? আর কিসের জন্য ক্ষমা? আমি তো রাগ করি নাই। তাহলে কথা বলছিলে না কেন? মজা করছিলাম। আর কখনোই এমন মজা করো না, আমি থাকতে পারবো না। তোমার সাথে কথা না বললে আমার দম বন্ধ হয়ে আসে। ঐশীর চোখে পানি চলে আসছে। আমি তাড়াতাড়ি ঐশীকে বুকের ভিতর চেপে ধরলাম। এই পাগল, আমি তো মজা করছি। আর আমি সবসময় তোমার সাথে তোতা পাখির মতো বকবক করি। আর আমি তো আমার পাজি বউকে দেখছিলাম আমাকে কত ভালোবাসে, তাই এমন করছি। আর এমন করব না। এমন ভয়ঙ্কর মজা আর কখনোই করবে না, ভয় করে। পাগলটা তোমার পাগল। চলো খেতে চলো। চলো।